ঠাস করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল মৃদা। চোখ তুলে সামনে তাকাতে চোখাচোখি হলো চারটি চোখ। তৎক্ষণাৎ আয়ানের রক্তিম ভয়ঙ্কর দৃষ্টির শিকার হতে হলো মৃদাকে। মৃদা একটা ফাঁকা ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ওই চোখে বেশিক্ষণ দৃষ্টি অব্যাহত রাখার দুঃসাহস তার নেই। মৃদা মনে মনে ভীষণ ভয় পেয়ে আছে। দুহাতে শাড়ি খামচে ধরে বসে আছে। আয়ান চৌধুরীর মতের বিরুদ্ধে গিয়ে তাকে বিয়ে করাটা খুব একটা সুবিধাজনক ব্যাপার নয়। দাদুর কথায় বিয়েটা তো করে নিল, কিন্তু এখন তার কি হবে? বাসরাতে স্বামীর সোহাগের বদলে শাস্তি অপেক্ষা করছে না তো তার জন্য? গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে মৃদার। আয়ান দরজা থেকে সরে ধীরে ধীরে মৃদার দিকে অগ্রসর হচ্ছে। আয়ান যত এগোচ্ছে মৃদার ভয় তত বাড়ছে। বর্তমানে আয়ান মৃদার একদম সামনে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টিতে রক্তিম আভা বিদ্যমান। মৃদা কি করবে কিছু বুঝতে পারছে না, শুধু এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে। হঠাৎ গায়ে কিছুর স্পর্শ পেয়ে মৃদা নিজের কাঁধে মাথায় দৃষ্টি দিল। দেখলো কিছু কাগজ উড়ে পড়ছে তার গায়ের ওপর। মৃদা আয়ানের দিকে প্রশ্নসূচক দৃষ্টি স্থাপন করে বলল, এগুলো কিসের পেপারস? আয়ান একটা বাঁকা হাসি দিয়ে বলল, কন্ট্রাক্ট পেপারস। এই গল্পের শুরুটা হয়েছিল আরো 7 মাস আগে থেকে। এক বর্ষা বিকেলে ভেজা স্যাঁতস্যাঁতে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছিল মৃদা। হাতে ছিল তার ছোট ভাই মুগ্ধর জন্য কেনা কিছু ওষুধ। ভাইটার গায়ে বড্ড জ্বর। টিউশন পড়িয়ে মাসিক বেতন হাতে পেয়েই সেখান থেকে কিছু টাকা দিয়ে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরছে মৃদা। বৃষ্টির বেগ বৃদ্ধির জন্য দৌড়ে দৌড়ে রাস্তা চলতে হচ্ছিল তাকে। রিক্সা ভাড়া নিয়ে যাওয়ার মতো বিলাসবহুল জীবন তাদের নেই। এই একজোড়া পায় তার নিত্যদিনের চলার পথের সঙ্গে। বৃষ্টির মধ্যে ছুটতে ছুটতে প্রায় অনেকটাই ভিজে গিয়েছিল মৃদার শরীর। গায়ের দিকে নজর দিতে গিয়ে একটু অন্যমনস্ক হওয়ায় কোথায় থেকে একটা বড় গাড়ি এসে ধাক্কা দিয়ে দেয় তাকে। মৃদা ছিটকে গিয়ে পড়ে রাস্তার অপর প্রান্তে। মাথায় আর পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় সে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে শরীরের ব্যথার চেয়ে আরও বড় ব্যথা পেয়েছে সে তার মনে, কারণ তার ভাইয়ের জন্য কেনা ওষুধগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। মৃদা তাড়াতাড়ি উঠে গিয়ে ওষুধগুলো বুকে জড়িয়ে হাওমাও করে কেঁদে দিল। সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন রুষ্ট কণ্ঠে বলে উঠল, এই যে মিস, দেখে চলতে পারেন না? রাস্তার মাঝখান দিয়ে কেন চলছিলেন? মরার শখ হয়েছিল বুঝি? এখন আবার বসে বসে ন্যাকা কান্না করে লোকের সিম্প্যাথি আদায় করার ট্রাই করছেন, তাই না? লোকটার তেতো বাক্যগুলি মৃদার কানে বিষের মতো গিয়ে পড়ল। মৃদা হাতের উল্টো পিঠে চোখ মুছে পেছন ফিরে উঠে দাঁড়ালো। তারপর চোখ তুলে সামনে দাঁড়ানো পুরুষটিকে পর্যবেক্ষণ করলো। এই তো অল্প বয়সী এক সুদর্শন যুবক। গেট আপ দেখেই বোঝা যাচ্ছে এই গাড়ির মালিক সে। চেহারা যত সুন্দর ঠিক ততটাই জঘন্য তার ব্যবহার। একটা মেয়ের সঙ্গে কেউ এমন করে কথা বলে নাকি? মৃদা মনে ভরে ভাবছে, এই লোকের জন্মের সময় নিশ্চয় তার মুখে কেউ মধুর বদলে নিম পাতা ঘষে দিয়েছিল, তাই তো তার ব্যবহার এমন নিমের মতো তেতো। মৃদার এমন ভাবুক চাহনি দেখে আয়ান বিরক্ত নিয়ে বলল, এই যে মিস, এভাবে আর কতক্ষণ চলবে? এমনভাবে দেখছেন মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবেন। আচ্ছা, আপনার কি খুব লেগেছে? নয়তো এভাবে কাঁদছিলেন কেন? মৃদা নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, না, আমার তেমন কিছু হয়নি, কিন্তু আমার এই ওষুধগুলো অনেক দরকারি ছিল। আয়ান ভ্রুকুচকে বলল, ও গড, সামান্য কিছু ওষুধের জন্য এভাবে কাঁদছিলেন? লাইক সিরিয়াসলি? আমি তো ভাবলাম, ওকে বাই দ্য ওয়ে, এখন নিশ্চয়ই ক্ষতিপূরণ চাইবেন আপনার ওষুধ নষ্ট করার জন্য। দেখুন, দোষটা কিন্তু আপনারই ছিল। আপনি নিজেই রাস্তার মাঝে চলে এসেছিলেন, তাই আপনাদের মতো কিছু মানুষের জন্য কার ড্রাইভারদের বিপদে পড়তে হয়। আপনারা দোষ করেন আর সাধারণ মানুষ ধরে গিয়ে ড্রাইভারকে যত সব। মৃদা আয়ানের কথায় চরম অবাক হলো। একটা অজানা মেয়েকে কি সব বলে যাচ্ছে এই ছেলে? কতটুকু চেনে সে মৃদাকে? মৃদার মাথায় এবার রাগ চড়ে বসল। তার সততা নিয়ে কেউ কোনো কথা বললে তার খুব রাগ হয়ে যায়। মৃদা অগ্নিদৃষ্টি নিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, হে মিস্টার, আপনি কতটুকু চিনেন আমাকে? যেসব বাজে বাজে কমেন্ট করছেন আমার নামে, কারো সম্পর্কে না জেনে কিছু বলাটা ঠিক নয়। আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান আছে প্রবল। আপনাদের মতো বড় লোকেদের টাকার ভরসায় আমরা বসে নিই। আমরা গরিব,
পরিশ্রম করে অর্থ উপার্জন করি। সেই স্বল্প অর্থের মধ্যে দিয়ে খুব হিসাব করে দিনাতিপাত করি। তাই তো একটু অর্থের অপচয় হলে এতটা কষ্ট হয়। আপনাদের মতো বড় লোকেদের আমাদের মতো গরিবের দুঃখ বোঝার ক্ষমতা নেই। আপনারা পারেন শুধু আমাদেরকে ছোট করে দেখতে, অপমান করতে। আপনাদের মতো বড় লোকেদের আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি, খুব বেশি ঘৃণা করি। এক নাগারে কথাগুলো বলে হাঁপাতে লাগলো মৃদা। চোখে মুখে এখনও তার ক্রোধ স্পষ্ট। একটু আগে যে মেয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিল, এক মুহূর্তের মধ্যে তার এমন অগ্নিশর্মার রূপ দেখে আয়ান বেশ আশ্চর্য হলো। পরক্ষণেই আবার মৃদার বলা কথাগুলো স্মরণে আসতেই রাগের ফিনকি মাথায় উঠে গেল। একটা মিডল ক্লাস রাস্তার মেয়ে হয়ে কিনা আয়ান চৌধুরীকে ঝাঁজ দেখাচ্ছে। আয়ান চোয়াল শক্ত করে মৃদার উদ্দেশ্যে কিছু বলতে নেবে, ঠিক তখনই আশপাশ দিয়ে পাবলিক তাকে ঘিরে ধরে। পাবলিক প্লেসে এমন অ্যাক্সিডেন্ট, তার উপর আবার বাজে মন্তব্য, সব মিলিয়ে দোষের তীর আয়নের ঘাড়ে। জনগণ তো সেই চোটে আছে আইনের ওপর, পারলে গায়ে হাতও তুলে দেয়। কেউ কেউ আবার বলছে পুলিশে খবর দিতে। আয়ান বেশ ঝামেলায় পড়ে গিয়েছে। এইসব পাবলিক তেমন একটা সুবিধার হয় না। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক আকার ধারণ করানোর এদের কাজ। আয়ান না পারছে কিছু বলতে, আর না পারছে সইতে। রাগে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। এদিকে পাবলিকের এমন হঠাৎ আক্রমণে স্তব্ধ মৃদা। এই অ্যাক্সিডেন্টের দোষটা যে মৃদারই তা সে খুব ভালো করেই জানে। আয়নের দুর্ব্যবহারের জন্য তাকে বেশি কথা শোনালেও পাবলিকের কাছে হেনস্থা করতে চায় না। অবস্থা ব্যাগতিক দেখে মৃদা পরিস্থিতি আয়ত্তে আনার জন্য সবাইকে উদ্দেশ্য করে বলল, প্লিজ 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 সবাই এখান থেকে চলে যান। এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমরা সামনে নেব। আপনারা দয়া করে চলে যান। মৃদার কথায় পাবলিক আরও চটে গেল। এবার পার্সোনাল ম্যাটার বাহিরে আনার মানে কি? ঘরে বসে দরজা বন্ধ করে মেটালেই তো হয়। পাবলিককে হেনস্থা করার কি আছে? এমনও অনেক মন্তব্য করতে করতে স্থান ফাঁকা করে সবাই চলে যেতে লাগলো। পরিবেশ কিছুটা স্বাভাবিক হতেই আয়ান দ্রুত গাড়িতে গিয়ে বসলো। আজ বড্ড দেরি হয়ে গেল, দাদু ভীষণ বকবে তাকে। যাওয়ার আগে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এক আঙ্গুল উঁচিয়ে মৃদাকে ওয়ার্নিং দিয়ে গেল, আর কখনো হাতের কাছে পেলে এর শোধ আমি নিয়েই ছাড়বো, নয়তো আমার নাম আয়ান চৌধুরী নয়। এতটুকু বলে মৃদার পাশ ঘেঁষে সাই সাই করে গাড়ি টান দিয়ে চলে গেল নায়ান। গাড়ির বাতাসে রাস্তার ধুলো উড়ে এসে পড়ল মৃদার চোখে মুখে। মৃদা চোখ মুখ খিচে বন্ধ করে নিল। চোখ খুলতেই দেখলো আয়ানের গাড়িটি দূরে মিলিয়ে গিয়েছে। মৃদা একটা দীর্ঘশ্বাস সেরে হাঁটা ধরল ওষুধ ফার্মেসির উদ্দেশ্যে। সঞ্চিত টাকা থেকে টাকা নিয়ে আবার ওষুধ কিনতে হবে। এই মাসে বড্ড টান পড়ে যাবে সংসার চালাতে। অনেকটা টাকা বেরিয়ে গেল যে। এই গল্পের নায়িকা মৃদার পুরো নাম মৃদা মেহেরিন। মা আর ছোট ভাই মুগ্ধকে নিয়ে টানাটানির সংসার তাদের। বাবা মারা গিয়েছে মৃদা যখন এসএসসি এক্সাম দিয়েছে তার পরপরে। তখন থেকেই মৃদার জীবনের কষ্টের দিন শুরু। ভাই মুগ্ধ তখন ক্লাস 4-এ পড়ে। মা আর ভাইয়ের জীবন চালাতে মৃদা নিজেই তখন সংসারের হাল ধরে। সারাদিন টিউশন পড়িয়ে নিজের পড়ার খরচ, ভাইয়ের পড়ার খরচ আর সংসার চালানোর যাবতীয় অর্থ সেই উপার্জন করে। মৃদার মা আড়ালে মেয়ের কষ্ট দেখে চোখের পানি ফেলেন। এক পা অকেজো হওয়ায় ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো বাহিরের কাজ সে করতে অক্ষম। সেই থেকে আজ 8 বছর হতে চলছে মৃদার জীবন সংগ্রাম। বর্তমানে মৃদা অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। অত্যন্ত দায়িত্বশীল, ভদ্র, সৌজন্যমূলক চরিত্রের অধিকারিণী সে। এদিকে নামকরা ফ্যাশন ডিজাইনের আদ্র চৌধুরীর একমাত্র ছোট ভাই আয়ান চৌধুরী, ছোট ভাই আয়ান আর বৃদ্ধ দাদুকে নিয়ে সচ্ছল্য প্রাণবন্ত ফ্যামিলি আদ্র। আয়ান যেন তার চোখের মণি। দুই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের এত বড় বিজনেসের দেখাশোনা করে। আগে এসব কিছুই তাদের দাদু সামলাতো, কিন্তু দাদুর বয়স হয়ে যাওয়ার কারণে এখন আর এত ধকল সহ্য করতে পারে না। এজন্য দুই নাতির উপরে দায়িত্ব দিয়ে তিনি নিশ্চিন্তে দিনাতিপাত করেছেন। আয়ানটা একটু বেশিই রগচটা স্বভাবের, খুব অল্পতেই রেগে যায়। তবে ভাইকে কন্ট্রোলে আনতে আদ্রর জুরি মেলা ভার। সবসময় আয়নের সকল রাগ অভিযোগ আদ্রর কাছেই সমাপ্ত হয়। কেন এক অজ্ঞাত কারণে বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদের সম্পর্ক তাদের। ফার্মেসি থেকে আবার ওষুধগুলো সংগ্রহ করে বাড়িতে চলে গেলেন মৃদা। বাড়িতে যেতে যেতে সন্ধ্যা নেমে এলো। মৃদার মা তখন অসুস্থ ছেলের পাশে বসে মৃদার আগমনের অপেক্ষা করছে। মৃদা ঘরে প্রবেশ করতেই তার মা উদ্বিগ্ন হয়ে বলল,
কি রে মা, এত দেরি করলে কেন বাসায় ফিরতে? পথে কোনো সমস্যা হয়নি তো? মৃদা ওর মায়ের কাছে আয়নের বিষয়টা বলতে গিয়েও চুপ হয়ে গেল। মাকে এসব বললে অযথায় টেনশনে করে প্রেশার হাইপার করে ফেলবে, এটা ভেবে সে কথা আড়াল করে বলল, আরে না মা, আমার কোনো সমস্যা হয়নি। ওই আজকে টিউশন থেকে আসতে লেট হয়ে গেছে। ও তাই বল, আমার তো প্রচুর চিন্তা হচ্ছিল তোর জন্য। আচ্ছা দেখ না, ছেলেটার জ্বর তো কমছেই না, কি করি বল তো? তুমি টেনশন করো না মা, এ নাও ওষুধ, ওকে খাইয়ে দাও, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। আচ্ছা তুই তাহলে হাত মুখ ধুয়ে আয়, আমি ততক্ষণে মুগ্ধকে ওষুধটা খাইয়ে দিই। আচ্ছা মা। কথা শেষ করে মৃদা চলে গেল ফ্রেশ হতে। সারাদিন কিচ্ছু খায়নি সে। কলেজ থেকে টিউশন পড়িয়ে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বাহির থেকে আলাদা কিছু কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের নেই। টিউশন বাড়িতে যদিও চা নাস্তার অফার করে, কিন্তু মৃদা হাসি মুখে সেটা নাকচ করে দেয়। টাকার বিনিময়ে পড়ায় সে। এর বাহিরে আবার নাস্তার আয়োজন তার কাছে অপছন্দনীয়। মৃদা ফ্রেশ হয়ে ঘরে ঢুকে দেখে মুগ্ধ ঘুমিয়ে আছে। তার মা হয়তো তার জন্য খাবার বাড়তে গিয়েছে। মৃদা গামছা দিয়ে হাত মুখ মুছে নিয়ে সোজা মুগ্ধর কাছে গিয়ে বসল। গলায় কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমছে কিনা। বাড়িটা তার ব্যাগ ওরে ঘুমাচ্ছে। জ্বর না থাকলে ঠিকই প্রতিদিনের মতো আজও মৃদা টিউশন থেকে আনতে যেত। মৃদা এত করে নিষেধ করে তবু মুগ্ধ শুনে না। রোজ মৃদাকে আনতে যাওয়াটা নাকি তার অভ্যাসে পরিণত হয়েছে। দুই ভাই বোন গল্প করতে করতেই বাড়ি চলে আসে। মৃদার সেই মুহূর্তে মনে হয় হাজারো গাড়ি, বাইক, রিকশায় চড়া মানবগুলোর থেকে সে হাজার গুণ বেশি সুখী। মুগ্ধ সে মৃদার থেকে বয়সে অনেক ছোট। মুগ্ধর চালচলনে সেটা বোঝাই দেয়। সবসময় মৃদার পাশে পাশে থাকে, তাকে আগলে রাখে ছায়ার মতো। অনেক পরিবার বড় বড় ভাইয়েরাও ব্যর্থ মুগ্ধর মতো করে বোনকে ভালোবাসতে, কেয়ার করতে। কি রে, খেতে আয়, সে কখন থেকে তোকে ডাকছি, কি এত ভাবছিস? মায়ের ডাকে ধ্যান ভাঙে মৃদার। সে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, কই, কিছু ভাবছি না তো, শুধু দেখছিলাম সেই ছোট্ট মুগ্ধ কত বড় হয়ে গেছে। তোরা দুইজনেই অনেক বড় হয়ে গেছি। আর যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে তোদের এত কষ্ট কখনোই করতে হতো না। মৃদার মা শাড়ির আঁচল দিয়ে মুখে চেপে ধরে কেঁদে দিলেন। মৃদার মায়ের চোখের পানি দু হাত মুছে দিয়ে বলল, এইভাবে বলছো কেন মা? আমরা যেভাবে আছি খুব ভালো আছি। অনেকে হয়তো এর থেকেও খারাপ অবস্থায় আছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে এটুকু দয়া করার জন্য। মৃদার মা মৃদাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, নিশ্চয় অতীতে আমি কোনো পুণ্য করেছিলাম, যার ফলস্বরূপ আল্লাহ আমার কোলে তোকে কন্যা হিসেবে পাঠিয়েছে। তারপর মৃদা খেতে শুরু করলো। আলু ভর্তা আর ভাত। খুব তৃপ্তি করে খাবারটা শেষ করলো মৃদা। সারাদিনের অনাহারি পেটে যা পড়ছে তাই অমৃতের সমতুল্য। খাওয়া শেষ করে মৃদা ওর মাকে বলল, মা, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, খেয়েছি। আবার মিথ্যে কথা বলছো মা তুমি। আমি জানি তো তুমি খাওনি। কতবার করে তোমাকে বলেছি মা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে খাবারের অনিয়ম করা একদম উচিত নয়। তবুও তুমি আমার কোনো কথা শোনো না। তোমাকে নিয়ে আর পারা যাচ্ছে না। মাকে বকতে বকতে এক প্লেট ভাত আলু ভর্তা দিয়ে মাখিয়ে মায়ের মুখের সামনে লোকমা তুলে ধরল মৃদা। মৃদার মা আবারও কেঁদে দিলেন। মৃদা বিরক্ত হয়ে বলল, এভাবে বারবার কাঁদছো কেন মা? শরীর খারাপ করবে তো। এবার কান্নাকাটি বাদ দিয়ে হা করো তো দেখি। মৃদা ওর মাকে খাইয়ে দিচ্ছে, আর উনি পরম তৃপ্তিতে মায়ের হাত থেকে খাবার শেষ করছেন। খাওয়ানোর মাঝেই মৃদা মুখটা মলিন করে ওর মায়ের উদ্দেশ্যে বলল, আচ্ছা মা, মুগ্ধ ঠিক মতো খেয়েছে তো? জ্বরের মুখে এসব ভর্তা ভাত খেতে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। আমি তোমাদের ঠিক মতো দেখাশোনা করতে পারছি না, তাই না মা? তোমরা খুব কষ্টে আছো, তাই না? মৃদার প্রশ্নে সালেহা বেগম অবাক দৃষ্টিতে মেয়েকে পর্যবেক্ষণ করে বললেন, এসব তুই কি বলছিস মা? আমরা সত্যিই খুব ভালো আছি, আল্লাহর রহমতে আমরা যেমন আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা তোকে এসব কথা কে বলে শুনি? কেউ বলেনি মা, আমি নিজেই বলছি। আচ্ছা ঠিক আছে মা, তুমি এবার ওষুধটা খেয়ে নাও, তারপর শুয়ে পড়ো। মৃদা তার মাকে শুয়ে পড়তে বলে নিজে চলে গেল বারান্দায়। আকাশে প্রচণ্ড মেঘ জমেছে। বিকেলে বৃষ্টি কমে রোদ উঠলেও সন্ধ্যা হতে না হতেই আবার মেঘ ডেকে গেছে বিস্তৃত আকাশ। এই সিজনটাই এমন, কখনো মেঘ করে আসে তো কখনো বৃষ্টি হয়, আবার কখনো রোদ ঝলমল করে। মৃদার মনটা আজ খুব খারাপ।
শুধু খারাপ নয়, ভীষণভাবে খারাপ। আকাশের ওই কালো মেঘের মতো মৃদার মনেও মেঘ জমে রাশি রাশি। মা ভাইকে আর একটু ভালো জীবন উপহার দেওয়ার আশা প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে তাকে। বারান্দার গ্রিল ধরে আনমনে বাহিরে তাকিয়ে আছে মৃদা। মনে মনে ভাবছে, এভাবে আর কতদিন? এই ব্যয়বহুল সমাজে দিনকে দিন ব্যয় শুধু বৃদ্ধি পাচ্ছে, যা শুধু টিউশনি করে উসুল করা সম্ভব নয়। মৃদা সিদ্ধান্ত নিল সে একটা চাকরি খুঁজবে। যদিও বর্তমান যুগে টাকা ছাড়া চাকরি পাওয়া মিথ্যা মরীচিকার সমতুল্য, তবু সে একটা চেষ্টা করে দেখতে চায়। যদি আল্লাহ মুখ তুলে চান, সেই আশায়। মৃদার ছোট থেকেই শখ ছিল একজন বড় ফ্যাশন ডিজাইনার হবে, কিন্তু বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে বিসর্জন দিতে হয় সেই স্বপ্ন। তবু পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে। দেখা যাক শেষ পর্যন্ত তার কপালে কি আছে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। ধমকা হাওয়া বইতে শুরু করেছে বাহিরে। হয়তো ঝড় বৃষ্টি হবে এখন। মৃদাদের বাড়িটি টিনের কামরা বিশিষ্ট, দুটো ঘর, একটি বারান্দা, একটি রান্নাঘর আর একটি বাথরুম বিদ্যমান এই বাড়িতে। এই বাড়িটা 2000 টাকায় ভাড়া নিয়েছে তারা। কিছুক্ষণ বাদেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। টিনের চালে টুকটাপ শব্দে মুখরিত চারদিক। মৃদার মা শুয়ে শুয়ে বারবার মৃদাকে ঘরে আসার জন্য বলছে, কিন্তু সে তার মায়ের কথা অবজ্ঞা করে ওখানে ঠায় দাঁড়িয়ে আছে। পরিবেশটা তার কাছে ভীষণ ভালো লাগছে। মেঘ ডাকছে কড়াভাবে, বিজলিও চমকাচ্ছে মাঝে মাঝেই। মৃদা চোখ বুজে উপভোগ করছে এই মুহূর্তটাকে। পরিবেশ উপলব্ধি করতে করতে একটা সময় মৃদার কি যেন মনে পড়তেই এক ঝটকায় চোখ খুলে সামনে তাকালো। মনে মনে আওড়াতে লাগলো, ওই বাজে লোকটার কথা আমার এই অবেলায় মনে পড়লো কেন? কেন আমার চোখের বন্ধ দৃষ্টিতে তার প্রতিচ্ছবি দেখতে পেলাম? তাকে দ্বিতীয়বার দেখার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। ধুর, ভাল লাগে না। লোকটা আমার মুডটাই নষ্ট করে দিল। চোখ বুঝতেই আয়ানের মুখশ্রী চোখের সামনে ভেসে উঠতে চোখ খুলে ফেলেছিল মৃদা। আয়ানের সাথে কাটানো তিক্ত স্মৃতি মনে পড়তেই রাগে বিরক্তিতে বারান্দা থেকে ঘরে চলে গেল সে। ঘুমোতে পারবে কি না জানে না, তবে চেষ্টা চালিয়ে যাবে। ইদানিং এমন প্রায় হয়, সারা রাত না ঘুমিয়েই ভোরের দিকে চোখ লেগে ধরে। এদিকে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরেছে আয়ান। গাড়ি পার্ক করে বাড়ির ভেতরে প্রবেশ করতে কারো কর্কশ কণ্ঠস্বরে বেশি আসতেই থেমে গেল সে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, দাদু ভাই, তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো? তুমি কি এই পুরো দাদুটার কথা একটিবার চিন্তা করো কখনো? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাইরে, আমার তো বিন্দুমাত্র টেনশন হয় বই কি। এখন আমি আছি তাই বুঝতে পারছো না, যখন থাকবো না তখন দুনিয়া তোলপাড় করে ফেললেও এই মানুষটিকে আর খুঁজে পাবে না। আয়ান দৌড়ে এসে দাদুকে জড়িয়ে ধরে বলল, এসব তুমি কি বলছো দাদু? এমন কথা কখনো বলবে না। তোমার কিছু হলে আমি মরেই যাব। তুমি আর ভাইয়া ছাড়া আর কে আছে বলো আমার? খুব ভালোবাসি তোমাদের। শুধু ভালোবাসলেই চলবে? আমাদের সুখ দুঃখ চিন্তা ভাবনার কথাও তো তোমাকে চিন্তা করতে হবে। এখন বাড়িতে একটা মেয়ে মানুষের খুব দরকার। আমি বড় হয়ে গেছি, তোমরা আর আমার কথা গ্রাহ্য করো না। তোমাদের দু ভাইকে বিয়ে দিয়ে নাচবো, ঘরে তুলবো আমি। তারপর দেখি কেমন নাচ জব্দ হও তোমরা। রাত অনেক হয়েছে, ফ্রেশ হয়ে খেয়ে নাও ওটা। আমি খেয়ে এসেছি দাদু। তাহলে আর কি, নিশ্চিন্তে গিয়ে ঘুমিয়ে পড়ো। আয়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আফরোজ চৌধুরী হন হন করে হেঁটে নিজের রুমে চলে গেলেন। বোঝাই যাচ্ছে তিনি ভীষণ রেগে গেছেন। আয়ান একটা হতাশার নিঃশ্বাস ফেলে দ্রুত নিজের রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে বেলকনির ডিভানে গিয়ে বসে পড়ল গিটার হাতে। এমন পরিবেশে গিটারের সুর তুললে মন্দ হয় না। টুংটাং আওয়াজে সুর উঠছে গিটারে, সাথে আয়ানের মৃদু স্বরে তোলা গান। বেশ জমে গেছে ব্যাপারটা। গান গাওয়ার ফলে বারংবার চোখ বুজে আসছে তার। গানের মাঝে বিকেলের সেই মেয়েটির মুখটি ভেসে উঠল আয়নের সামনে। সাথে সাথে সে গান বন্ধ করে চোখ খুলে দাঁড়িয়ে পড়ল। আপন মনে চিন্তা করতে লাগলো, ওই থার্ড ক্লাস মেয়েটির ফেস কেন আমার সামনে ভেসে আসছে বারবার? ঝগড়ুটে মেয়ে একটা। ওর উপরে আমার অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। একবার পাই হাতের কাছে কড়াই গন্ডাই বুঝিয়ে দিব এই আয়ান কি জিনিস। গিটারটা ঠাস করে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বেলকনি থেকে হনহনিয়ে ঘরের ভেতর চলে গেল আয়ান। তারপর এক লাফে বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে নিল। উদ্দেশ্য ঘুমের রাজ্যে। ভোরের স্নিগ্ধ আলোর চোখে মুখে আছড়ে পড়তেই চোখ মেলে তাকালো মৃদা। জানালার দিকে তাকিয়ে অদূরে একটা মিষ্টি হাসির রেখা টেনে শোয়া থেকে উঠে বসল সে। ঘড়ির কাঁটায় এখন ভোর 5:30।
মৃদার মা প্রতিদিন ফজরের নামাজ আদায় করে জানালার পর্দা সরিয়ে দেন, যার ফলে বাইরের প্রথম উদিত আলো এসে সোজা মৃদার বিছানায় পড়ে। এই আলোতেই মৃদার ঘুম ভেঙে যায়। এই আলোর একটা স্পেশাল নামও দিয়েছে মৃদা, যেহেতু ভোরের প্রথম আলো এটা, এবং এটা চোখে পড়ার সাথে সাথে মৃদার মন ভালো হয়ে যায়, নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে। এজন্য এটার নাম দিয়েছে প্রাতঃকিরণে স্নিগ্ধ স্নান। ভোরের আলো গায়ে মাখার পর মৃদা চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে বই নিয়ে বসে পড়ল। গত রাতে একটিও পড়া হয়নি, এখন পড়া কমপ্লিট করে রাখতে হবে, নয়তো সারাদিনে আর সময় পাবে না। মৃদা পড়ার মনোযোগ দিল, আর তার মা গেল নাস্তা তৈরি করতে। নাস্তা বলতে একটা একটা করে রুটি আর দুটো আলু ভাজা। এই খেয়েই সারাদিন চলবে তাদের। মৃদা পড়া শেষ করে উঠল 9টা নাগাদ। ততক্ষণে মুগ্ধর ঘুম ভেঙে গিয়েছে। মুগ্ধর জ্বর এখন নেই বললেই চলে। আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে সে মৃদাকে উদ্দেশ্য করে বলল, শুভ সকাল আপনি। মৃদা ব্যাগে বই গোছাতে গোছাতে জবাব দিল, শুভ সকাল ভাই, তোর শরীর ঠিক আছে এখন? হ্যাঁ আপনি, আমি একদম ঠিক আছি। এরপর থেকে আর কখনো বৃষ্টিতে ভিজবি না ভাই। দেখেছিস কেমন জ্বর বাঁধিয়ে ফেলেছিলে। আপনি, বুঝতে পারছি। এ কয়দিন তোকে আর মাকে নিশ্চয় অনেক জ্বালিয়েছি। মৃদা কলেজের ব্যাগটা টেবিলে ঠেলে রেখে মুগ্ধর কাছে এসে বলল, আরে ধুর পাগল ছিলে একটা, তুই আমাকে একটু জ্বালাসনি। এখন যা তো, ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি, তারপর একসঙ্গে নাস্তা করব। আচ্ছা যাচ্ছি। মুগ্ধ ফ্রেশ হয়ে আসতেই 3 জন মিলে নাস্তা করে নিল। তারপর মৃদা তাড়াতাড়ি করে রেডি হয়ে মা ভাইয়ের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজের উদ্দেশ্যে। আজ আবার কলেজ শেষ করে চাকরি খুঁজতে বের হবে তাকে। এদিকে অ্যালার্মের শব্দে বিরক্তিতে কপাল কুঁচকে এলো ঘুমন্ত আয়ানের। কানে বালিশ চাপা দিয়েও যখন অ্যালার্মের আওয়াজ রোধ করা গেল না, তখন হাতড়ে হাতড়ে টেবিল ঘড়িটা খুঁজে বের করে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। তৎক্ষণাৎ ঘুমের ঘরে কিছু একটা মনে পড়তেই এক লাফে উঠে বসল সে। ঘড়ির কাঁটায় চোখ দিয়ে মৃদু আওয়াজে বলল, ও মাই গড, 9টা 15 বেজে গেছে। আজ তো অফিসে কর্মচারী নিয়োগের জন্য ইন্টারভিউ আছে। টাইমলি অফিসে না পৌঁছাতে পারলে ভাইয়া খুব বকবে। আয়ান তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রপার গেটআপে নিচে নামলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে আদ্র আর তার দাদুর ডাইনিং টেবিলে বসে তার জন্য ওয়েট করছে। আয়ান সেখানে উপস্থিত হতেই বুঝতে পারল তার দাদু এখনও তার উপর রেগে আছে, নয়তো এতক্ষণে হাসি মুখে তাকে টেবিলে আমন্ত্রণ জানাতো। আয়ান দাদুর অভিমান বুঝতে পেরে মুচকি হেসে দাদুর গলা জড়িয়ে ধরে বলল, এই যে সুইটহার্ট, কি খবর? হ্যাঁ, এখনো রেগে আছো বুঝি? আচ্ছা, এই লাস্ট, আর কখনো এমন হবে না, পাক্কা প্রমিস দাদু। প্লিজ প্লিজ প্লিজ, এভাবে আর রাগ করে থেকো না। আয়নের এমন মিনতি শুনে দাদু আর রাগ করে থাকতে পারল না। সে আয়নের মাথায় এক হাত রেখে বলল, দাদু ভাই, আমার বয়স হয়েছে, বেশি স্ট্রেস নিতে পারি না। এখন তোমরা যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো? বলেছি তো দাদু ভাই, এই শেষ সুযোগ, আর এমন হবে না। আচ্ছা বেশ, এবার খেতে বসো। আয়ান আদ্রকে গুড মর্নিং বলে খেতে বসে গেল। খাওয়ার মাঝে আদ্র বলল, আজ তো অফিসে ইন্টারভিউ আছে। শোন আয়ান, বুঝে শুনে দক্ষ কর্মী সাজেস্ট করবি। এবারে পড়ার কর্মী নিয়োগ দিতে অনেক দেরি হবে, তাই খুঁজে খুঁজে দক্ষতা সম্পন্নদের বের করতে হবে। ভাই, আমি চেষ্টা করব। খাওয়ার শেষে দুই ভাই একসঙ্গে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। আদ্র গাড়ি ড্রাইভ করছে আর আয়ান ফোন স্ক্রল করছে। ঢাকা শহর প্রচণ্ড যানবাহন, এমনই ভরপুর যানবাহনে। সকাল হোক বা রাত, এখানকার রাস্তাঘাটে প্রায় যানজট লেগেই থাকে। তেমনি আজকের এই ব্যস্ততার দিনেও আদ্র আয়ান ফেসে গেল যানজটে। আদ্র বিরক্ত হয়ে বারবার ঘড়ির দিকে আর বাইরে নজর দিচ্ছে, আর আয়ান ভ্রুকুচকে আশেপাশে দেখছে। হঠাৎ একজন বৃদ্ধ এসে ওদের গাড়ির দরজায় কড়া নাড়ছিল। আয়ান বুঝতে পারলো লোকটি তার কাছে ভিক্ষা চাইছে। আয়ান গাড়ির গ্লাস নামিয়ে লোকটির দিকে তাকালো, তারপর সোজা গাড়ি থেকে নেমে পড়ল। পথচারী পারাপার দিয়ে হেঁটে যাওয়ার সময় মৃদার চোখ যায় আয়ানের দিকে। সে তখন দেখতে পেল আয়ান রেগে রেগে একজন ভিক্ষুকের সঙ্গে কথা বলছে। দূরে থাকায় আয়ানের ধমকাধমকির স্টাইল দেখে মনে মনে বলল, আসলে এনাদের মতো বড় লোকেরা ভীষণ খারাপ মনের মানুষ হয়। মানুষকে হেয় করে এদের কাজ। বুড়ো লোকটাকে কিভাবে কটু কথা বলছে, অসভ্য লোক একটা। সঠিক শিক্ষার প্রচুর অভাব আছে। মৃদার রাগে গজগজ করতে করতে চলে যায় কলেজের পথে। এদিকে আয়ান গাড়ি থেকে নেমে বৃদ্ধ লোকটিকে বলছিল, এই যে মুরব্বী, এই বয়সে এভাবে ভিক্ষে করছেন কেন?
বয়স হয়েছে সে খেয়াল আছে? শরীর খারাপ করলে তখন কে দেখবে আপনাকে? আয়ানের এমন আদরের ধমকে বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, ভিক্ষা না করলে খাবো কি বাবা? মেয়েরা অনেক আগেই আমাকে ছেড়ে চলে গেছে। আমি এই 3 দিন ধরে কিছু খাই নাই। এখন এই বুড়ো বয়সে কেউ কাজ দেয় না, তাই তো ভিক্ষা করি এক মুঠো ভাতের আশায়। আয়ান লোকটির চোখের পানি মুছে দিয়ে তাকে গাড়িতে তুলে নিল। লোকটি যেতে চায়নি, তারপরও আয়ান জোর করে নিয়ে গেছে। আদ্রবাইয়ের কাছে মনে মনে গর্ববোধ করছে। ওদিকে সব কিছু পুরোপুরি না জেনেই আয়ানের প্রতি একটা ভ্রান্ত ধারণা নিয়ে মৃদা চলে গেল। অফিসে গিয়েই আয়ানের সর্বপ্রথমে বৃদ্ধ লোকটির খাওয়ার ব্যবস্থা করে দিল। তারপর তার জন্য দারোয়ানের চাকরি বরাদ্দ করলো। বৃদ্ধ আয়ানটাকে প্রাণ ভরে দোয়া করলো। অফিসে আসা থেকেই একজনের পর একজনের ইন্টারভিউ নিয়ে যাচ্ছে আয়ান আর আদ্র। এই পর্যন্ত 5 জনকে সিলেক্ট করেছে, আর বাকি 1 জন। ইন্টারভিউ নিতে নিতে টায়ার্ড হয়ে যাওয়ার ওরা 10 মিনিট বিরতি নিয়েছে। ঘড়ির কাঁটায় এখন বেলা 2টো বাজে। আয়ান কফির মগে চুমুক বসাতে বসাতে টেবিলের সাইডে থাকা ল্যাপটপে চোখ দিল। সেখানে সিসিটিভি ফুটেজে কানেক্ট করা আছে। ল্যাপটপে নিবু নিবু চোখে মলিন মুখের মেয়েটিকে দেখে আয়ানের মনে অন্যরকম বিস্ময় ধরা দিল। সে মনে মনে ভাবল, এই মেয়ে এখানে কি করছে? ইন্টারভিউ দিতে এসেছে? এ আবার কি ইন্টারভিউ দিবে? আয়ান একটা বাঁকা হাসি দিয়ে বেলে চাপ দিল। সাথে সাথে ম্যানেজার এসে হাজির। আয়ান ম্যানেজারকে ল্যাপটপটি দেখিয়ে বলল, ওই মেয়েটিকে ভেতরে পাঠান। আপনি ভিতরে আসুন। মৃদাকে কথাটা বলল ম্যানেজার সাহেব, আবার নিজের জায়গায় ফিরে গেলেন। মৃদা একটু অপ্রস্তুত হয়ে পড়েছে। এখনও 3 জন আর আগে সিরিয়াল আছে। তাদের ছেড়ে তাকে ডাকার কারণটা সে ঠিক বুঝতে পারছে না। হয়তো তার পোশাক দেখে আগে থেকেই তাকে নট করে দেবে। এখানে যারা এসেছে তারা সবাই পরিপাটি গেটআপে আছে। সবার গায়ে বেশ দামি পোশাক, শুধুমাত্র মৃদার পরনে পুরাতন নর্মাল 3 পিস। মৃদা মাথা নিচু করে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ধীর কণ্ঠে বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো। ইয়েস, কামিং। ভেতরে প্রবেশ করতেই মৃদা চমকে উঠল, কারণ আয়ান হাতে কফির মগ ধরে ঠোঁটে বাঁকা হাসির রেখা টেনে তার দিকে চেয়ে আছে। মৃদা এতক্ষণে বুঝে গিয়েছে তাকে আগের ডাকার কারণটা। সেই আয়ানের দিকে তাকিয়ে থাকা অবস্থায় আদ্র পাশ থেকে বলে উঠল, টেক ইউর সিট। মৃদা ভাবনা থেকে বেরিয়ে আদ্রের কথায় সম্মতি জানিয়ে চেয়ার টেনে ওদের সামনে বসে পড়ল। তারপর আয়ান মৃদার থেকে তার সকল ইনফরমেশন চাইল। মৃদা ফাইল থেকে সমস্ত কাগজপত্র বের করে আয়ানের কাছে দিল। মৃদা বুঝে গিয়েছে আয়ান তাকে কোনো দিনও চাকরি দিবে না। এখন নিশ্চয় তাকে অপমান করে বের করে দেবে। কিন্তু মৃদাকে অবাক করে দিয়ে ইন্টারভিউ শেষে খবর এলো মৃদার জবটা কনফার্ম। মৃদা ঠিক বিশ্বাস করতে পারছে না। এত এত স্মার্ট সুন্দরীদের মাঝে থেকে সে চান্স পেয়ে গেল। মৃদা খুব খুশি আছে। কিছুক্ষণ বাদেই মৃদার হাতে ম্যানেজার এসে অগ্রিম 1 মাসের স্যালারি দিয়ে গেল। মৃদা অনেক অবাক হয়ে বলল, অগ্রিম স্যালারি? কেন? এখানে এটাই নিয়ম নাকি? না, এইখানে এটা প্রথম মনে হচ্ছে। ছোট স্যার বললেন এটা আপনাকে দিতে, তাই দিলাম। ছোট স্যার? আয়ান চৌধুরী। ও আচ্ছা। ম্যানেজার চলে যেতে মৃদা খুশি মনে আয়ানের কাছে গেল। সে খুব বিনয়ের সঙ্গে আয়ানকে ধন্যবাদ জানালো, কিন্তু আয়ান তার উত্তরে তাচ্ছিল্য হেসে বলল, এতে এত খুশি হওয়ার কিছু নেই, সবটাই করেছি দয়া করে। সেদিন ওষুধ নষ্ট করার ক্ষতিপূরণ এটা। মৃদার মুখটা সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। আয়ানের দিকে তাকিয়ে সে বলল, ভুলটা আমারই। আমার আগেই বোঝা উচিত ছিল আপনি কেমন ধরনের মানুষ। আপনার থেকে দয়া ছাড়ার কোনো কিছু আশা করাও যায় না। আপনার হয়তো জবটার কোনো দরকার নেই। অ্যাম আই রাইট, মিস মৃদা মেহরিন? আয়ানের কথায় মৃদা ভয় পেয়ে গেল। জবটা তার ভীষণ প্রয়োজন। এই জবটা হারালে আর জব পেতে খবর আছে, তার থেকে বরং চুপ থাকাই ভালো। আয়ান মৃদার ভয়ার্ত মুখ দেখে বাঁকা হেসে বলল, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কাল থেকে সঠিক সময়ে অফিসে পৌঁছে যাবেন। জি স্যার, অবশ্যই। মৃদা চুপচাপ অফিস থেকে বেরিয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে মৃদা মনে মনে ভাবল, যত অপমানই করুক না কেন, আমাকে সব কিছু সহ্য করে যেতে হবে। মা ভাইকে ভালো রাখতে একটু কষ্ট তো করতেই হবে। বাড়িতে এসে মৃদা ওর মাকে সালাম করলো। মৃদার মা অবাক হয়ে বললেন, কি হয়েছে মা, হঠাৎ চালাপ করছিস কেন? মৃদা খুশি মনে বললেন, আমি একটা চাকরি পেয়েছি মা, 20,000 টাকা বেতন। তার আমাকে অগ্রিম দিয়েছে 1 মাসের বেতন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাহলে মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। তার কিসের চাকরি?
একটা কোম্পানিতে স্টাফের চাকরি। ইনশাআল্লাহ সব কিছু ভালো হবে। ওদের কথা বলার মাঝে মুগ্ধ এসে বলল, কি নিয়ে কথা হচ্ছে এখানে? দেখ না মুগ্ধ, তোর আপু একটা চাকরি পেয়েছে, খুব ভালো চাকরি, 20,000 টাকা বেতন। সত্যি বলছো মা? তাহলে তো আপুর কষ্টটা কিছু হলেও কমবে এবার। কংগ্রাচুলেশন আপু। থ্যাংক ইউ ভাই। সবাই কথাবার্তা শেষ করে নিজেদের কাজে চলে গেল। এদিকে অফিস শেষ করে আয়ান ছুটল ক্লাবের পথে। সে একা নয়, সঙ্গে নেয়রাও আছে। নেয়রা হলো আয়ানের পিএ প্লাস বেস্ট ফ্রেন্ড। আয়ান আর নেয়রা কলেজ লাইফ থেকেই সবসময় একসঙ্গে থাকে। তারপর যখন ওদের পড়াশোনা শেষ হয়ে যায় তখন নেয়রা আয়ানের সঙ্গে থাকার জন্য ওদের অফিসে পিএর পোস্টে জয়েন করে। এতে অবশ্যই আয়ানের অনেক সুবিধা হয়েছে, কারণ নেয়রা নিজের মতো করে পুরো অফিসটা সামলায়। আয়ানকে বেশি কষ্ট করতে হয় না। কিন্তু নেয়রার চালচলন দেখে আফরোজ চৌধুরী তাকে ভীষণ অপছন্দ করেন। বিশেষ করে নেয়রার পোশাকে তার বেশি আপত্তি, কারণ নেয়রা সবসময় হাঁটুর উপর অব্দি পোশাক পরিধান করে। নেয়রা আয়ানের বেস্ট ফ্রেন্ড হলেও অফিসে বসে সবসময় আয়ান স্যারকে বলেই সম্বোধন করতে হয়, নয়তো আয়ান খুব রেগে যায়। আয়ান আর নেয়রা ক্লাবে পৌঁছে গেল সন্ধ্যা নাগাদ। আজকে তাদের এক ফ্রেন্ডের বার্থডে, এই পার্টি অ্যাটেন্ড করেছে। অন্য কোনো দিন হলে সারাদিনের কর্মক্ষেত্রের ক্লান্তি দূর করতে আসে তারা। ক্লাবে ঢুকতেই আরও 4-5টা বন্ধু এসে ওদেরকে ঘিরে ধরল। তাদের মধ্যে থেকে একজন বলল, কিরে তোরা এত লেট করলি কেন? আয়ান বলল, আর বলিস না রে দোস্ত, আজকে অফিসে একটু কাজের চাপ বেশি ছিল তাই লেট হলো। ও আচ্ছা, তাহলে চল চল সবাই, পার্টি অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, লেটস গো গাইস। পার্টিতে ডিজে ডান্স চলছে, যেমনটা পার্টিতে হয় আর কি। সবাই কাপল ড্যান্স করছে, শুধু আয়ান বসে বসে ড্রিঙ্কস করছে। আয়ানের ড্রিঙ্কই এর মাঝেই নেয়রা এসে তাকে টানতে লাগলো তার সঙ্গে ডান্স করার জন্য। আয়ানের ইচ্ছে না থাকা সত্ত্বেও নেয়রার জোরাজোরিতে তার সঙ্গে নাচতে যেতে বাধ্য হয়। এখন আর কেউ বাদ নেই, সবাই কাপল ডান্স করছে। ডান্স করতে করতে হঠাৎ আয়ান এমন অন্য জগতে হারিয়ে যেতে লাগলো। আজ সে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, যার নেশা আস্তে আস্তে চড়াও হচ্ছে। আয়ান ধীরে ধীরে নেয়রাকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর মুখ গুজে নিল নেয়রার গলায়। আয়ানের এমন বিহেভে নেয়রা একটু ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ান নেয়রার ধাক্কার টাল সামলাতে না পেরে কিছুটা দূরে ছিটকে সরে গেল। নেয়রা বেশ বুঝতে পারছে আয়ান নিজের মধ্যে নেই, তাই এমন করছে। নয়তো হুঁশে থাকলে আয়ান নেয়রার হাত ধরাকেও অপছন্দ করে, জড়িয়ে ধরা তো দূরে থাক। পার্টিতে সবাই কম বেশি নেশাগ্রস্ত, তাই কেউই ওদের দিকে তেমন মনোযোগ দেয়নি। নেয়রাও ড্রিঙ্ক করেছে, কিন্তু সেটা পরিমিত। পরিস্থিতি বুঝে নেয়রা আয়ানকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে গেল। আয়ান এখন আর কিছুই বলছে না, শুধু নেশায় টলছে। নেয়রা আয়ানকে কোনো মতে গাড়িতে বসিয়ে নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। আয়ান বেহোশের মতো গাড়িতে পড়ে আছে। নেয়রার আজ বেশ অস্বস্তি হচ্ছে আয়ানের সঙ্গে থাকতে। এই প্রথম আয়ান তাকে এইভাবে টাচ করলো। অন্যরকম অনুভূতি কাজ করছে তার মধ্যে। এমনিতে শুরু থেকেই আয়ানের উপর সে একটু দুর্বল, তবু বন্ধুত্ব নষ্ট হওয়ার বয়ে কোনোদিন নিজের এমন চিন্তাধারাকে প্রশ্রয় দেয়। নায়রা তো ড্রিঙ্ক করে আছে, তাই তারও গাড়ি চালাতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবুও সে চেষ্টা করছে ঠিকমতো ড্রাইভ করার। কিন্তু এত চেষ্টার পরেও কোথা থেকে একটি মেয়ে এসে তাদের গাড়ির সামনে পড়ে গেল। নায়রাও গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গেল। মেয়েটির হাতে বাজারের ব্যাগ, কিছু বাজার সামগ্রী নিচে পড়ে আছে। নায়রাও তাড়াতাড়ি মেয়েটিকে বলল, এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি, তবে আপনাদের এভাবে গাড়ি চালানো ঠিক হয়নি। আপনি রং সাইডে ঢুকে পড়েছেন। নিয়ম মেনে গাড়ি চালান, নয়তো বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছেন, ভুলটা আমারই। আচ্ছা, আমি সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করব। অবশ্যই। ওদের কথার মাঝে আয়ান গাড়ি থেকে বেরিয়ে এলো। কোনো রকম গাড়ি ধরে টলতে টলতে সামনে এসে বলল, এই মেয়ে, তুমি এখানে কি করছো? আমাকে ফলো করছো কেন? আরো দয়া যায় বুঝি তোমার? এই দেখো, আমি কিন্তু তোমাকে আর কোনো দয়া করতে পারবো না, করব না তোমাকে। আয়ানকে আর কিছু বলতে না দিয়ে নায়রা বলল, আয়ান, তুই গাড়ি থেকে বেরিয়েছিস কেন? আর ওনাকে এইসব কি বলছিস? তোর মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? চল তাড়াতাড়ি গাড়িতে চল।
নায়রা আয়ানকে ধরে ধরে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। তারপর মেয়েটির কাছে এসে বলল, সরি, ও আসলে সেন্সে নেই, তাই এইসব আবল তাবল বকছে। কিছু মনে করবেন না প্লিজ। মেয়েটি মাথা নেড়ে নায়রার কথায় সম্মতি দিল। মেয়েটির উত্তর পেয়ে নায়রা তাকে বিদায় জানিয়ে আয়ানকে নিয়ে গাড়ি টান দিল। ওদের গাড়ি চলে যেতেই মেয়েটি পিছন ফিরে মিনমিনিয়ে বলল, আসলে আপনি খুব খারাপ মিস্টার আইন চৌধুরী। এভাবে মাতাল হয়ে রাস্তাঘাটে মাতলামো করে বেড়ানোটা নিশ্চয়ই কোনো ভদ্র ছেলের কাজ নয়। মেয়েটি নিচে তাকিয়ে দেখলো তার কেনা জিনিসগুলো রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে। মেয়েটির ভীষণ খারাপ লাগলো। এইভাবে জিনিসের অপচয় তার একদমই পছন্দ না। বসে বসে রাস্তা থেকে জিনিসগুলো তুলতে লাগলো সে। এতক্ষণের এই মেয়েটি আর কেউ না, সে হলো মিধা। আগামী দিন থেকে সকাল থেকে তার হাতে কোনো সময় থাকবে না, এর জন্য সে ভেবেছিল রাতেই বাজারটা করে রাখবে। মুদ্দুকে দিয়ে করানো যেত, কিন্তু ওর আবার ফাইনাল এক্সাম চলছে, এর জন্য মুদ্দু সময় পাবে না। তাই মিধা রাতে এসেছে বাজার করতে। টুকিটাকি বাজার করে বাড়ির দিকে ফিরছিল সে। ঠিক সেই মুহূর্তে আয়ানদের গাড়ির রং সাইকে এসে মিধার গায়ে ধাক্কা দিয়ে দেয়। ঠিক সময় ব্রেক করতে পারায় মিধার তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু বাজারগুলো কিছু নষ্ট হয়েছে। নায়রা আয়ানের বিয়ে হলেও ইন্টারভিউ দেওয়ার সময় তার সঙ্গে মিধার দেখা হয়নি, কারণ নায়রা তখন অফিসের কাজে একটু বাইরে গিয়েছিল। তাই আজকে নায়রাকে প্রথমে মিধা চিনতে পারেনি। পরে যখন আয়ানকে দেখলো তখন সে মনে মনে ভাবলো নায়রা হয়তো আয়ানের গার্লফ্রেন্ড। গাড়ি এসে থেমেছে চৌধুরী বাড়ির দোরগোড়ায়। বাড়ির ভেতরে প্রতিদিনের মতো আজও আফরোজ চৌধুরী লিভিং রুমে পায়চারি করছেন আর ঘড়ি কাঁটায় চোখ বুলাচ্ছেন। রাত যখন 10:30 ঠিক তখন নায়রার কাঁধে ভর দিয়ে নিশাগ্রস্ত আয়ান বাড়ির ভেতরে প্রবেশ করলো। এই দৃশ্য চোখে পড়তেই ক্রোধের চোয়াল শক্ত হয়ে উঠল আফরোজ চৌধুরীর। এই অন্যায় শাস্তি আয়নকে এবার পেতেই হবে। নায়রা আয়নকে নিয়ে কয়েক পা ভেতরে ঢুকতেই আফরোজ চৌধুরী হুঙ্কার দিয়ে বলে উঠলেন, দাঁড়াও, আর এক পাও সামনে এগোবে না, ওখানে থেমে যাও। নায়রা অসহায় দৃষ্টিতে আফরোজ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, প্লিজ দাদু ভাই, আমাদের ভেতরে আসতে দিন। আয়ানকে এই মুহূর্তে ঘুমোতে দেওয়া খুবই জরুরি। আফরোজ চৌধুরী যেন আরো রেগে গেলেন নায়রার কথায়। তিনি রাগান্বিত কণ্ঠে বললেন, এই মেয়ে, একদম চুপ। কোন সাহসে তুমি আমাকে দাদুভাই বলছো? তোমাকে না কতবার করে বলেছি আমাকে দাদুভাই বলবে না, তবু কেন বলছো? আর হ্যাঁ, এই আফরোজ চৌধুরীকে বোঝাতে এসো না কোনটা জরুরি আর কোনটা জরুরি না। দাড়িগুলোতে আর এমনি এমনি পাক ধরেনি, ঠিক ভুল বিচার করার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে। রাত বিরতে মাতাল হয়ে বাড়ি ফিরে মাতলামো করা হচ্ছে। এই মুহূর্তে এই বাড়ি থেকে ওটাকে নিয়ে বেরিয়ে যাও, আমার বাড়িতে ওর কোনো জায়গা নেই। চিল্লাচিল্লি আওয়াজ পেয়ে আদ্র নিজের ঘর থেকে নিচে নেমে এলো। সিঁড়িতে নামতে নামতে সে বলল, কি হয়েছে দাদু ভাই, এভাবে চিৎকার করছো কেন? শরীর খারাপ করবে তো। দেখো দেখো বড় দাদুভাই, তোমার আদরের ছোট ভাইয়ের কার্যকলাপ নিচের চোখেই দেখো। মদ খেয়ে মাতাল হয়ে পরনারীর সঙ্গে ডোলাডুলি করতে করতে বাড়িতে ঢুকেছে, দিন দিন উচ্ছন্নে যাচ্ছে। আচ্ছা দাদু ভাই, আমি দেখছি আয়ানকে, কিন্তু তুমি এইভাবে উত্তেজিত হও না প্লিজ, নয়তো তুমি অসুস্থ হয়ে পড়বে। অসুস্থ হলে হলাম, তাতে কার কি যায় আসে? আমি মরলে সবাই তো বেঁচেই যায়, আমার কথা ভাববার সময় কি কারো আছে? আদ্র আফরোজ চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, কে বললো তোমাকে ভালোবাসার কেউ নেই? আমরা তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আয়ান ছোট, তাই একটু ভুল করে ফেলেছে, প্লিজ এবারের মতো ওকে মাফ করে দাও। দেখো আর কখন এমন অন্যায় করবে না। না, দোষ যখন করেছে শাস্তি তো তখন ওকে পেতেই হবে। আজ রাতে কিছুতেই ও বাড়ি থাকতে পারবে না। ওই মেয়েকে বলো ওকে নিয়ে এখান থেকে চলে যেতে। আদ্র বুঝতে পারলো তার দাদুভাই আজকে ভীষণ ক্ষেপে আছে, তাকে ম্যানেজ করা এখন একদমই ইম্পসিবল। তাই সে নায়রাকে ইশারায় বুঝিয়ে দিল আয়নকে নিয়ে চলে যেতে। নায়রাও আর কোনো কথা না বলে আয়নকে নিয়ে কোনো রকম টানতে টানতে নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই
আদ্য তার দাদুকে বুঝিয়ে শুনিয়ে ঘরে দিয়ে আসলো আর নিজেও চলে গেল তার ঘরে। বিছানায় শুতে শুতে সে মনে মনে ভাবলো, না, দিনকে দিন আয়নটা বড্ড বেপরা হয়ে উঠছে। এখনই কন্ট্রোলে না আনলে সবকিছু একসময় কন্ট্রোললেস হয়ে পড়বে। আমি কালকে ওর সঙ্গে কথা বলবো, ওর জন্য দাদু ভাই অনেক কষ্ট পাচ্ছে। এদিকে মৃধা বাড়ি ফিরে তার মায়ের কাছে বাজারটা ধরিয়ে দিয়ে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। কেন জানি তার ভীষণ অস্থির লাগছে, বারবার শুধু আয়নের কথা মনে পড়ছে। ঘৃণা হচ্ছে, রাগও হচ্ছে, হয়তো অভিমানও হয়েছে, কিন্তু এমন ফিলিংসের কারণ মেধার অজানা। মেধার মা বাজারগুলো তুলে রেখে ওদের জন্য খাবার সাজিয়ে দিল। মুগ্ধ তখন পড়ার টেবিলে। মেধা ফ্রেশ হয়ে বের হয়ে মুগ্ধকে ডেকে নিল। তারপর তিনজন একসঙ্গে বসে রাতের খাবার সম্পূর্ণ করলো। কাল আবার মেধার জন্য নতুন ভোরের আগমনী বার্তা নিয়ে হাজির হবে স্নিগ্ধ সকালের রোশনীরা। মেধা আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল। কাল সকালে কিছুতেই দেরি করে ওঠা চলবে না। এমনিতে মেধার সময়ের ব্যাপারে ভীষণ পাচুয়াল, তবুও কোনো রকম রিস্ক সে নিতে চায় না। জবের প্রথম দিন বলে কথা, অন্যরকম অনুভূতি। এই অনুভূতিটা কি জবের জন্য নাকি অন্য কিছু? সকাল সকাল খুব ব্যস্ত হয়ে পড়েছে মেধা। আজকে অফিসে প্রথম দিন, তাই কোনোভাবে লেট করা চলবে না। মেধা তাড়াতাড়ি করে সবকিছু করছে। মুগ্ধ তৈরি হচ্ছে কলেজের জন্য। আজ থেকে তার ফাইনাল এক্সাম শুরু। দুই ভাই বোন চটজলদি গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল গন্তব্যে। মুগ্ধ একাই চলে গেল কলেজে, আর মেধাও একটা রিক্সা নিয়ে চলে গেল অফিসে। প্রথম দিন অফিসের কাজের জন্য এসেছে মেধা। অনুভূতিটাই অন্যরকম। আমাদের জীবনে প্রথম ঘটা সবকিছুই অন্যরকম হয়ে থাকে। মেধার ক্ষেত্রেও ঠিক তেমনই হয়েছে। কিছুটা ভয়, কিছুটা উত্তেজনা, কিছুটা টেনশন নিয়ে নিজের কেবিনে গিয়ে বসলো মেধা। ম্যানেজার সাহেব এসে তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন। ম্যানেজার লোকটাও মেধার কাছে বেশ ভালো মনে হলো। মধ্যবয়স্ক লোকটি মাঝে নিজের বাবার প্রতিচ্ছবি লক্ষ্য করেছে সে। কেবিনে বসে আপন মনে কাজ করে চলেছে মেধা। প্রথমে একটু বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে সব নিজে আয়ত্ত করে নিয়েছে সে। মেধা বেশ মনোযোগের সাথে কাজ করছে। অনেকটা তাড়াতাড়ি মেধা কাজ সম্পূর্ণ হয়ে গেল। সে ফাইলগুলোতে আর একবার চোখ বুলিয়ে নিল। তারপর সেগুলো নিয়ে গেল আদ্যর কেবিনে। উদ্দেশ্য ফাইলগুলোতে আদ্য সাইন করানো। দরজায় নক করে ভেতরে প্রবেশ করলো মেধা। আদ্য মেধাকে দেখে বলল, তুমি তো নিও তাই না? আচ্ছা দেখি ফাইলগুলো দাও তো, কেমন কাজ করেছো দেখি। জি স্যার, এই নিন। আদ্র ফাইলগুলো চেক করে পুরো অবাক হয়ে গেল। সে মেধাকে উদ্দেশ্য করে বলল, ও মাই গড, তুমি তো দারুণ কাজ করছো। প্রথম দিনই এত ভালো কাজ, অবশ্যই প্রশংসনীয়। ধন্যবাদ স্যার। ইউ আর ওয়েলকাম। এদিকে রোদে আলো চোখে পড়তেই চোখ মেলে তাকালো আয়ান। মাথাটা চেপে ধরে উঠে বসলো সে। ধীরে ধীরে চোখে মেলে আশেপাশে পরিবেশটা দেখে এক প্রকার লাফ দিয়ে উঠল। এটা তো নায়রার বাড়ি, তাহলে সে এখানে কি করছে? নানা রকম প্রশ্ন মাথায় নিয়ে সে চিৎকার করে নায়রাকে ডাকতে লাগলো। নায়রা তখন কফি নিয়ে ওপরে আসছিল আয়ানের জন্য। আয়ানের ডাক শুনে নায়রা জোর পায়ে হেঁটে আয়ানের কাছে এসে বলল, কি হয়েছে? এইভাবে চিৎকার করছিস কেন? আরে আমি এখানে কি করে এলাম? এটা তো তোর বেডরুম। তাহলে? ও, এই ব্যাপার। তাহলে শোন। তারপর নায়রা আয়ানকে গত রাতের সমস্ত ঘটনা বলল। সব শুনে আয়ান ভীষণ আফসোস করতে লাগলো, কারণ তার দাদুভাইকে সে এবার কি বলে বোঝাবে? তার দাদুভাই তো এবার তাকে কোনো মতেই ক্ষমা করবে না। খুব বড় ভুল করে ফেলেছে সে। আয়ান তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেল, আর নায়রা কফির মগটা রেখে চলে গেল তৈরি হতে। দুজন একসঙ্গে অফিসে যাবে। নায়রা আয়ানকে গত রাতের সব ঘটনা বললেও আয়ান যে তার অনেকটা কাছে এসেছিল এ ঘটনা বেমালুম চেপে গেছে, কিন্তু নিজের মন থেকে কিছুতেই দূর করতে পারছে না। কল্পনায় আছে বারংবার এসে হানা দিচ্ছে সেই দৃশ্য। অফিসে পৌঁছে নায়রা আর আয়ান আদ্যর কেবিনে গেল।
সেখানে গিয়ে তারা আদ্যকে ম্যানেজ করতে চেষ্টা করলো। নায়রাকে আদ্যর বিশেষ পছন্দ না হলেও অপছন্দ নয়, ভাইয়ের বন্ধু হিসেবে টুকটাক কথা বলে আর কি। আদ্যর মৌনতা দেখে আয়ান চিন্তিত মুখ নিয়ে অনুরোধের স্বরে বলল, ভাইয়া, ও ভাইয়া, এই শেষবারের মতো দাদুভাইকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ, প্লিজ ভাইয়া। আদ্র বিরক্তির সুর টেনে বলল, এবার দাদুভাইকে ম্যানেজ করা একদমই ইম্পসিবল, আর আমি চাইও না তাকে ম্যানেজ করতে। তোকে আশকারা দিতে দিতে তুই মাথা চড়ে গেছিস, এখন শাসনের বড্ড প্রয়োজন আছে তোর, আর সেটা একমাত্র দাদুভাই পারবে। আদ্যর কথার মধ্যে নায়রা বলে উঠল, নায়রাকে থামিয়ে দিয়ে আদ্র বলল, তুমি চুপ করো, আমি আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি, এখানে থার্ড পার্সন উপস্থিতি কাম্য নয়। নায়রা মাথা নিচু করে আদ্যকে সরি বলল, কিন্তু আয়ান আদ্যর কথা পরিপ্রেক্ষিতে বলল, ভাইয়া প্লিজ, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর আমার ব্যাপারে বলার সম্পূর্ণ রাইট আছে, তুমি ওকে এভাবে বলতে পারো না। আচ্ছা, তাহলে এবার তোর কাছ থেকে আমার কথার রাইট সাইড রং সাইড শিখতে হবে। আমি আসলে ওভাবে বলতে চাইনি। থাক, আর বলতে হবে না, তুমি এবার তোমার কেবিনে যাও, আমার অনেক কাজ পড়ে আছে। ভাইয়া প্লিজ রাগ করো না, আমি আসলে যেতে বলেছি। আয়ান হতাশ হয়ে আদ্যের কেবিন থেকে বেরিয়ে গেল। আদ্যের রাগ সম্পর্কে সে অবগত, তাই আদ্যকে বেশি না চটানোই ভালো বলে মনে করছে সে। রাগ কমলে এমনিতেই আয়ানকে আবার বুকে জড়িয়ে নেবে। আদ্যর কেবিন থেকে বেরিয়ে আয়ান নায়রাকে বলল, প্লিজ দোস্ত, তুই কিছু মনে করিস না, তুই তো জানিসই ভাইয়ার রাগ সম্পর্কে গতকাল থেকে আমার জন্য তোকে অনেক কষ্ট করতে হচ্ছে। ইটস ওকে, আমি কিচ্ছু মনে করিনি। তুই যা, এখন মন দিয়ে কাজ কর, দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর দুজনে নিজেদের কাজে মন দিল। অফিস টাইম শেষ হতে মিধা বের হচ্ছিল অফিস গেট দিয়ে। ঠিক সেই সময় কোথা থেকে কে এসে তাকে ধাক্কা মেরে দিল। টাল সামনে নিয়ে সোজা সাপটা হয়ে দাঁড়ালো মিধা। সামনে তাকিয়ে আগন্তুকের দিকে তাকিয়ে সে তো অবাক। গত রাতে আয়নের সঙ্গে থাকা সেই মেয়েটি। এদিকে নায়রাও মিধাকে দেখে প্রচন্ড অবাক হয়েছে। কৌতূহলী রেশ টেনে সে বলল, আপনি এখানে? আমি কোম্পানিতে নতুন জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা। আপনি এখানে কেন? আমি এখানে কারণ আমি এই কোম্পানির হাফ ওনার, আয়ান চৌধুরীর বেস্ট ফ্রেন্ড কাম পিএ। ও আচ্ছা, সরি ম্যাম, আমি আসলে দেখতে পাইনি। ইটস ওকে। আচ্ছা, তাহলে আজ আসি। ওকে, গুড বাই। এদিকে এদের এসব কথা পেছনে দাঁড়িয়ে দেখছিল আয়ান। মিধা চলে যেতেই সে তখন নায়রাকে এসে বলল, এই তুই ওই মেয়েটিকে কি করে চিনলি? আর তোকে বললাম না, গত রাতে আমাদের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়েছিল, সেই মেয়েটাই এই মেয়েটা। তুই তো নেশার ঘোরেও অনেক বাজে বাজে কথাও বলেছিস। ও তাই? আচ্ছা চল তাহলে। চল, বাড়ি গিয়ে দাদুভাই আর ভাইয়ার রাগ ভাঙাতে হবে। তুমি যে অন্যায় করেছো এর কোনো ক্ষমা নেই। আজ পর্যন্ত এই আফরোজ চৌধুরীর সামনে কেউ কোনোদিন একটা সিগারেট টান দেয়নি, আর তুমি আমার নাতি হয়ে কিনা মদ খেয়ে পরনারীদের গা ঘেঁষে বাড়িতে প্রবেশ করো। এত বড় সাহস তোমার কে দিয়েছে? আয়ানকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন আফরোজ চৌধুরী। আয়ান অপরাধীর ন্যায় দাদুর সামনে মাথা নিচু করে বলল, দাদুভাই, আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আর কখনো এমন ভুল হবে না। প্লিজ দাদুভাই, প্লিজ আমাকে মাফ করে দাও। এমন চলতে থাকলো অনেক সময় ধরে, কিন্তু আয়ান কিছুতেই আফরোজ চৌধুরীর রাগ ভাঙাতে পারল না। তারপর তর্কাতর্কির এক পর্যায়ে আফরোজ চৌধুরী আয়ানকে একটা সত্য ঠুকে দিলেন। সত্যটা হচ্ছে আয়ানকে খুব শীঘ্রই আফরোজ চৌধুরী পছন্দ করা মেয়েকে বিয়ে করতে হবে। অগাত্তা কোনো উপায়ন্ত না পেয়ে আয়ান সত্যি রাজি হতে বাধ্য হয়। দাদুভাইকে সে অনেক ভালোবাসে, তাই দাদুভাইয়ের মান ভাঙতে সে সবকিছু করতে প্রস্তুত। আজ মিধার জবের দ্বিতীয় দিন। প্রথম দিন বেশ ভালোই কেটেছে তার, তাই আজও খুশি মনে তাড়াতাড়ি করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। মুগ্ধর এক্সাম দিতে চলে গেছে, আর মিধা মা রান্নার জোগাড় করছে। অফিসে গিয়ে বেশ ভালোই কাজ করছিল মিধা। হঠাৎ ম্যানেজার এসে বলল, ছোট্ট স্যার আপনাকে ডাকছে। মিধা প্রথমে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝলো ম্যানেজার সাহেব আয়ানের কথা বলছে। মিধা
ম্যানেজারকে বলল সে তার হাতের কাজটুকু কমপ্লিট করে যাচ্ছে। ম্যানেজার মৃধার উত্তর পেয়ে চলে গেলেন। 5 মিনিট পর আসবো স্যার। দরজায় নক করার আওয়াজে ল্যাপটপ থেকে চোখ তুলল আয়ান। দরজায় মেধা দাঁড়িয়ে আছে। মেধাকে দেখা মাত্র আয়ান একবার ঘড়ির কাঁটায় চোখ বুলালো, তারপর মেধাকে উদ্দেশ্য করে বলল, পাক্কা 5 মিনিট লেট করেছো। লেট পারসন আমার একদম অপছন্দ। মেধা অপরাধীর ন্যায় বলল, সরি স্যার, হাতে অল্প একটু কাজ ছিল, ওটা শেষ করে এলাম তাই লেট হলো। নো এক্সকিউজ। এই অফিসে সবাই জানে এখানে সবার আগে আয়ান চৌধুরী, তারপর বাকি সব কিছু। সরি বললাম তো স্যার, আর কখন এমন হবে না। হুম, সরিতে কাজ হবে না। দোষ যখন তুমি করেছো, শাস্তিটা তো তোমাকে পেতেই হবে। মেধা বিস্ময়কর চাউনি নিয়ে বলল, কি শাস্তি? আয়ান একটু মুড নিয়ে বলল, তুমি এখনই আমার জন্য একটা ব্ল্যাক কফি করে নিয়ে আসবে, এটাই তোমার শাস্তি। আয়নের এমন লাগামহীন শাস্তির কথা শুনে মেধার মেজাজ চরম আকারে খারাপ হয়ে গেল। সে বিদ্রোহী কণ্ঠে বলল, অনেক হয়েছে, বাড়াবাড়ি একটা লিমিট থাকা উচিত। আপনি আমার অফিসের বস, আর আমি আপনার কর্মচারী হলেও আমার অবশ্যই নিজস্ব কিছু আত্মসম্মান আছে। একে তো আপনি আমাকে শুরু থেকে তুমি করে সম্বোধন করছেন, তারপর এখন আবার বলছেন কফি করতে। আপনি কি আমাকে আপনার বাড়ির কাজের লোক মনে করেছেন? এক্স্যাক্টলি বলুন তো। মেধার এমন ধমকানি শুনে মুহূর্তে আয়নের মেজাজ খারাপ হয়ে গেল। সে রাগান্বিত কণ্ঠে বলল, হেই স্টপ, গলা নামিয়ে কথা বলো। এটা আমার অফিস, আমার যেমন ইচ্ছে তেমন করে চালাবো। যেহেতু তুমি আমার বেতনভুক্ত কর্মচারী, সেহেতু অফিস আওয়ারে তুমি আমার সমস্ত অর্ডার শুনতে বাধ্য। এটাই এখানকার রুলস। তোমার যদি এই রুলস পছন্দ না হয় তাহলে দরজা খোলাই আছে, ইচ্ছে হলে তুমি বিদায় দিতে পারো। কি দিব নাকি বিদায় ঘন্টা বাজিয়ে? শেষ কথাটা আয়ন এক ভুরু উঁচিয়ে মেধার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল। আয়নের শেষ কথাটা মেধার মনে গভীর রেখাপাত সৃষ্টি করলো। এতক্ষণে অগ্নিমূর্তি নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। সবেমাত্র তার পরিবারে একটু আনন্দের মুহূর্ত উপভোগ করার সুযোগ পেয়েছে। এখন যদি এই চাকরিটা চলে যায় তাহলে আবার সেই কষ্টের দিনে ফিরে আসবে। না না, এমনটা মেধা কখনো হতে দেবে না। মেধা এসব ভাবছে, নীরবে দৃষ্টি চেয়ে আছে আয়নের মুখ পানে। আয়ান মেধার এমন দৃষ্টি দেখে তাচ্ছিল্য করে বলল, কি দম ফুরিয়ে গেল বুঝি? আমি খুব ভালো করেই জানি কার দূর কত দূর। এখন যাও, তাড়াতাড়ি কফিটা করে নিয়ে এসো। এই বলে আয়ান আবার ল্যাপটপে মনোযোগ দিল। আয়ানের দৃষ্টি সরাতে মেধা জোর পায়ে হেঁটে বেরিয়ে গেল। উদ্দেশ্য কিছু নেই। মেধা চলে যেতে আয়ান একবার দরজার দিকে তাকিয়ে মনে মনে বলল, তুমি এই আয়ান চৌধুরীর সঙ্গে পাঙ্গা নিয়েছো মিস্টার মৃধা মেহরিন। এর জবাব তোমাকে আমি তিলে তিলে দিব। এটা তো সবে শুরু। কিচেনে ম্যানেজারের কাছে গিয়ে কিচেনে খোঁজ নিয়ে মেধা চলে গেল কফি করতে। কিচেনে অনেকগুলো শেফ নিজেদের মতো কাজ করছে। অফিসের ক্যান্টিনের জন্য এসব রান্নার আয়োজন। মেধা কাউকে কিছু না বলে কফি বানাতে লেগে পড়ল। মেধার কাজের মধ্যে একজন শেফ এসে বলল, ম্যাম আপনাকে করতে হবে না, কি করতে হবে আমাকে বলুন, আমি করে দিচ্ছি। মেধা হাসি মুখে শেফটিকে বলল, না থাক, তা দরকার হবে না, আমার কাজ আমি করে নিচ্ছি। ওকে ম্যাম। আয়ান খুব গভীর মনোযোগ দিয়ে কাজ করছে, আর এদিকে কেউ তাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আজকে আয়ানের সবকিছু ন্যায়ের কাছে অন্যরকম ভালো লাগছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে আয়ানকে দেখছে। বন্ধুত্বের খাতিরে এতদিনে তার মনের মধ্যে দমিয়ে রাখা অনুভূতিগুলোকে আয়ান সেদিন রাতে আবার তাজা করে দিয়েছে। এখন আর আয়ানের থেকে দূরে থাকা তার জন্য একদম ইম্পসিবল। কফির মগ হাতে নিয়ে মিধা আয়ানের কেবিনে নক করতে যাবে, ঠিক তখনই নায়রাকে এমন ভাবে হ্যাবলার মতো দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা আশ্চর্য হয়। পরবর্তীতে আবার সেদিন রাতের কথা মনে পড়ে যায়। নায়রা তো আয়ানের গার্লফ্রেন্ড, তাকিয়ে থাকতেই পারে, এটা নিয়ে আশ্চর্য কিছুই নেই। নিজের ভাবান্তর শেষ করে নায়রার পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল মেধা। বেমালুম ভুলে গেল সে দরজা নক করার কথা। মেধা গিয়ে আয়নের সামনে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনার কফি। আয়ান কাজ করতে করতেই উত্তর দিল, নক না করে ঢুকেছো কেন? তোমার মধ্যে ন্যূনতম ম্যানার্সটুকু অবশিষ্ট নেই নাকি? এর জন্য তোমাকে আবার শাস্তি পেতে হবে।
আয়নের কথা শুনে মেধার চোখ বড় বড় হয়ে গেল। আবার শাস্তি? মেধা আবার নতজানু হয়ে বলল, সরি 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 স্যার, আর কোনো ভুল হবে না, এবারের মতো মাফ করে দিন। না, কোনো ক্ষমা নেই। তুমি যাও আর এক মগ কফি করে নিয়ে এসো ন্যায়রার জন্য। অজ্ঞাত উপায় না পেয়ে মেধা চলে গেল আবারও একটা কফি করতে। কারণ এতক্ষণে মেধা বুঝে গেছে আয়ান যা বলে তাই করে। এতক্ষণ নায়রা মেধা আর আয়ানের কথোপকথন শুনে বোঝার চেষ্টা করছিল এখানে হচ্ছেটা কি, কিন্তু কিছুই বুঝতে পারেনি। অবশেষে সে আয়ানকে জিজ্ঞেস করে, এইসব কি হচ্ছে? তেমন কিছুই না, এসব তুই বুঝবি না। আচ্ছা বাদ দে, কাজের কথা বল। নায়রা একটা ফাইল আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, ওকে, এই নে, এই ফাইলটায় সাইন করে দে। আয়ান ফাইলটা চেক করে সাইন করে দিল। কিছুক্ষণ পরেই মেধা চলে এলো কফি নিয়ে। এবার আর কোনো রকম ভুল সে করলো না। দুজনে কফি মগ এগিয়ে দিয়ে যখন সে চলে আসতে নেবে ঠিক তখনই নায়রা বলে উঠল, এই, তুমিও আমাদের সঙ্গে জয়েন করো। তুমি আমার বয়সে ছোটই হবে, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না। মেধা হেসে জবাব দিল, না ম্যাম, আমি কিছু মনে করিনি। তাহলে বসো আমাদের সঙ্গে। মেধা কিছু বলতে নিবে তার আগে আয়ান বলল, হোয়াট? এটা তুই কি বলছিস ন্যায়রা? আয়ান চৌধুরী কফি খাবে কিনা তার অফিসের একজন সামান্য বেতনভুক্ত কর্মচারীর সঙ্গে? হাউ স্ট্রেঞ্জ! হাসালি তুই। এই আয়ান চৌধুরী যার তার সঙ্গে মেলামেশা করা পছন্দ করে না। আয়নের এই ব্যবহারটা মেধার মনে ভীষণ আঘাত দিল। কেন জানি এই লোকটার তিক্ত কথাগুলো তার হজম করতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? আয়ান তো ভুল কিছু বলছে না, তাহলে কেন মেধার এত কষ্ট হচ্ছে? মেধা থতমত মুখে মলিন হেসে নায়রাকে উদ্দেশ্য করে বলল, স্যার ঠিকই বলেছি ম্যাম, আমাদের মতো সাধারণ মানুষদের আপনাদের সঙ্গে এতটা ক্লোজ হয়ে মেশার অধিকার নেই। আপনারা বরং এনজয় করুন, আমি আসছি এখন। নায়রা কিছু বলতে গেলে মেধা তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জোর পায়ে হেঁটে সেখান থেকে বেরিয়ে গেল। মেধা যার পানে চেয়ে আয়ন মনে মনে ভাবতে লাগলো, ডোজটা কি একটু বেশি হয়ে গেল? নিলিবিলি শুনশান পার্কে এক কোণে দিয়ে হেঁটে চলেছে মেধা। তার মনের আকাশে আজ কালো মেঘের আনাগোনা। বাবার কথা আজ খুব একটু বেশি মনে পড়ছে। বাবা বেঁচে থাকলে হয়তো তাকে এত অবজ্ঞা সহ্য করতে হতো না। সমাজে উচ্চ শ্রেণী মানুষদের কাছে তারও একটা সম্মান থাকতো। কেউ তাকে এমন হেউ চোখে দেখতো না যেমনটা আগে ছিল। মনের মধ্যে চাপা অভিমানে উদয় হতেই তার চোখ কোণে ভিড় করলো অবাধ্য নোনা জল। লোকচক্ষুর অগোছালে ওনার আঁচল চোখ মুছে নিল সে। তারপর দ্রুত হেঁটে বাড়ির দিকে রওনা দিল। বেশি দেরি হলে মা ভাই চিন্তা করবে তাকে নিয়ে। অফিস থেকে আয়ন আজকে সোজা বাড়ি চলে এসেছে। দাদু ভাইকে কিছুদিনে খুশি রাখতে হবে। তার ওপরে করা দাদু ভাইয়ের সকল অভিযোগ সে দূর করতে চায়। এর জন্য এত প্রচেষ্টা। তার দাদু ভাই এখন নিজের রুমে বসে ইসলামিক বই পড়ছেন। এই সময় আয়নকে বাসায় দেখলে তিনি একদম চমকে যাবেন। তাই সারপ্রাইজ হিসেবে আয়ন নিজে গিয়ে দাদু ভাইয়ের সামনে উপস্থিত হলো। আফরোজ চৌধুরী আয়নকে দেখে ভূত দেখার মতো চমকে উঠে বললেন, আরে দাদু ভাই, তুমি এই সময়ে বাসায় কিভাবে? নিশ্চয় কোনো মতলব নিয়ে এসেছো। আয়ান দাদুর কথায় একগাল হেসে জবাব দিল, না দাদু ভাই, আমার কোনোই মতলব নেই, এমনিতেই চলে এলাম। আসলে তোমার বাধ্য নাতি হওয়ার ট্রাই করছি, এই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আইডিয়াটা মন্দ নয়। রোজ এমন হলে তোমাকে আমি একটা রাজকুমারী দেখে বিয়ে দিব। আহ দাদু ভাই, আবার বিয়ে নিয়ে পড়লে? এসব কথা থাক না, বেশ তো আছি। তাহলে এসবের কি দরকার আছে? দরকার আছে দাদু ভাই, দরকার আছে। এই বুড়ো মানুষটার যে কিছু শখ আহ্লাদ আছে, সেটা কেন তোমরা ভুলে যাও বলো তো? আমি বুড়ো মানুষ, আজ আছি কাল নেই। আমি চাই তোমাদের দুই ভাইকে মরার আগে সংসারী করে দিয়ে যেতে। সবারই সংসারের প্রয়োজন আছে। এখন তোমাদের যুবক বয়স, তাই সংসার ধর্মের মর্ম তোমরা বুঝতে চাও না। কিন্তু একটা খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার জন্য কাউকে প্রয়োজন পড়বে। মানুষ সেই দিনটির জন্যই আগে থেকে প্রস্তুত হয়। এই যে আমাকে দেখো,
তোমাদের দু ভাইকে আঁকড়ে ধরে দিব্যি বেঁচে আছি। এই আমি তোমরা না থাকলে কি কখনো একা একা বাঁচতে পারতাম? কাউকে না কাউকে তো অবশ্যই প্রয়োজন পড়তো। আদ্র দাদু ভাইকে তো অনেক বুঝিয়েও রাজি করাতে পারিনি, তবে এবার আর শুনছি না। তোমাদের দুই ভাইকে আমি জোড়া বিয়ে দিয়ে ঘরে জোড়া নাতবও তুলবো আর মেয়ে আনবো, একদম আমার মনের মতো। ওকে দাদু ভাই, ভাইয়া রাজি হলে আমারও কোনো আপত্তি নেই। তুমি যেমনটা বলবে আমি তেমনটা করতে প্রস্তুত। এই তো আমার সোনা দাদু ভাই, আদ্র দাদু ভাইকে আমার দুই দাদা নাতি মিলে ঠিক রাজি করিয়ে ফেলবো। আয়নের মুখটা নিমেষে মলিন হয়ে গেল। সে ফ্যাকসা মুখে বলল, ওকে রাজি করাতে যাব আমি? এটা অসম্ভব। কেন অসম্ভব? অবশ্যই সম্ভব। আমি তো প্ল্যান তৈরি করে রেখেছি, শুধু তোমার একটু হেল্পের দরকার। আমি কি হেল্প করব শুনি? তুমি আফরোজ চৌধুরী আয়নকে তার করা প্ল্যানের কথা বলল। সব শুনে আয়ন বলল, দাদু গো, তোমার এই ছিল তোমার মনে? ওকে ডান, তোমার সাথে আমি সহমত, তবে একটু সাবধানে। একটু নড়চড় হলে তুমিও বাসবে, সাথে আমিও। যা করতে হবে খুব সাবধানে। আচ্ছা, তবে কালই সব ব্যবস্থা পাকা করে ফেলি। তুমি যেটা ভালো মনে করো। আমি তাহলে এখন ফ্রেশ হয়ে আসি দাদু ভাই, বাকি কথা রাতে হবে। আচ্ছা যাও। তারপর আয়ন চলে গেল ফ্রেশ হতে, আর আফরোজ চৌধুরী আবার বইয়ের পাতায় মুখ গুজলেন। বাড়ি ফিরে মৃধা দেখলো আজ মা আর মুদ্দ বেশ খুশি। এই খুশির কারণটা অবশ্য মৃধা জানা। আজ কয়েক বছর পর বাড়িতে মাংস রান্না হয়েছে, এর জন্য সবাই এত খুশি। ওদের বাবা মারা যাওয়ার পর এই প্রথম ওদের ঘরে মাংস ঢুকেছে। মা ভাইয়ের মুখে এই তৃপ্তি হাসিটুক দেখার জন্য মৃধা এত অপমান সহ্য করে আয়নের অফিসে চাকরি করছে, নয়তো কবেই ছেড়ে দিত। মৃধা বাড়িতে প্রবেশ করতে মুগ্ধ বলল, আপনি এসেছো? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, খুব খিদে পেয়েছে, একসঙ্গে খাবার খাবো। মৃধার মনের কষ্টগুলো হাসির আড়ালে লুকায়িত করে জবাব দিল, আসছি ভাই। তা তোর এক্সাম কেমন হয়েছে? খুব ভালো আপনি, মাংসের গন্ধে একদম হলরুম অবধি চলে গেছে, তাই ঘ্রাণে ঘ্রাণে পরীক্ষাও জম্পেশ হয়েছে। মুগ্ধ কথা শুনে মৃধা জোরে জোরে হেসে দিল, আর মৃধার মা মুখ চেপে হেসে দিলেন। পাগল ছেলে একটা। মৃধা ফ্রেশ হয়ে আসতে সকলে মিলে তৃপ্তি করে খাবার খেয়ে নিল। আজ অনেকদিন পর পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে মৃধা আয়নের দেওয়া সমস্ত কষ্ট ভুলে গেল। এই হাসির কাছে ওর কষ্ট নিছকই তুচ্ছ বস্তু মাত্র। খাওয়া শেষ করে মৃধা একটু রেস্ট নিতে লাগলো, আর মধ্য পড়তে বসে গেল। এই ইন্টারের এক্সামটা শেষ হলো, সেও কিছু একটা করার চিন্তা করছে। মৃধার সঙ্গে হাতে হাত মিলিয়ে সংসার চালাতে চাইছে। আয়ন আজ কিছুই ভালো লাগছে না। ল্যাপটপে বসে অফিসের কাজগুলো কমপ্লিট করার জন্য কিছুতেই মন বসাতে পারছে না। বারবার শুধু মনে পড়ছে মেধার কথা। মেধাকে অপমান করে আয়নের ভীষণ খারাপ লাগছে। শত হোক, কাউকে এইভাবে ছোট চোখে আয়ন কখনো দেখে না। মেধার সঙ্গে সে যেটা করে চলেছে, এটা শুধু প্রথম দিনের ইমেজ নিচ্ছে। নানা রকম চিন্তা ভাবনা করতে করতে আয়ন চলে গেল ব্যালকনিতে। সেখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখলো বিশাল বড় একটা চাঁদ উঠেছে। আজ হয়তো পূর্ণিমার রাত। চাঁদের জোছনা বেলকনিতে ছাড়িয়ে আছে। আয়ান আকাশপানে চেয়ে রইল গভীরভাবে। তারপর কিছু একটা ভেবে দু চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস ছাড়ল। বুক ভরে শ্বাস নেওয়ার পর চোখ মেলে তাকিয়ে সোজা ঘরে গিয়ে শুয়ে পড়ল। তার মনটাও এখন অনেকটাই শান্ত হয়েছে। সকাল সকাল দাদুর ঘর থেকে চিৎকারের আওয়াজ আসতে আয়ান বুঝে গেল দাদু তার প্ল্যানিং করা শুরু করে দিয়েছে। আয়ান অনিচ্ছে থাকা সত্ত্বেও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে দাদু ভাইয়ের রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে আদ্র উদ্বিগ্ন হয়ে ডক্টরকে কল করছে, আর তার দাদু অ্যাক্টিং করে অচেতন হওয়ার মতো পড়ে আছে। আয়ানও তার দাদু ভাইয়ের প্ল্যান মতো গিয়ে কান্না মিশ্রিত সুরে আদ্রকে বলল, কি হয়েছে ভাইয়া? দাদু ভাই এভাবে পড়ে আছে কেন? আদ্র ভীতুগ্রস্ত কণ্ঠে বলল, জানি না রে, দাদুর ঘর থেকে চিৎকার শুনে এসে দেখি দাদু বেডের উপর এলোমেলোভাবে পড়ে আছে। আমি অনেক ডাকলেও সাড়া দিচ্ছে না। আমি ডক্টর আঙ্কেলকে ফোন করেছি, তিনি এখনই চলে আসবেন। একটু পড়তেই ডক্টর চলে এলো। ডক্টর অনেকক্ষণ ধরে আফরোজ চৌধুরীকে চেক আপ করলেন। অবশেষে তিনি যা বললেন এটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না।
অভিনয় যে এভাবে সত্যি যাবে এটা কখনো ভাবতে পারেনি আয়ান। আফরোজ চৌধুরী অভিনয় নয়, সত্যি সত্যি হার্ট অ্যাটাক করেছেন। ডক্টর শফিন যখন আফরোজ চৌধুরীকে দেখে ওষুধ লিখেন এবং বলেন উনি হার্ট অ্যাটাক করেছেন, সেই মুহূর্তে আয়ান ভেবেছে তার দাদু তাদের প্ল্যান মাফিক অভিনয় করছে। কিন্তু ডক্টর চলে যাওয়ার পরেও আফরোজ চৌধুরী চোখ খুললেন না। ঠিক তখনই আয়ান বুঝে গেলেন এটা অভিনয় নয়, সত্যি। আদ্য তখন গিয়েছিল ডক্টরকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। আয়ান সেই মুহূর্তে প্রচন্ড নার্ভাস হয়ে পড়েছিল। আফরোজ চৌধুরীকে ডক্টর শাপিন ঘুমে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছে, তাই আয়ান শত আকুতি ভরা ডাকেও তিনি কোনো সাড়া দেননি। আদ্য ডক্টরকে বিদায় দিয়ে রুমে এসে দেখে আয়ান পাগলের মতো আচরণ করছে, দাদুকে জড়িয়ে বাচ্চাদের মতো কান্না করছে আর সব আবল তাবল বকছে। আদ্য তাড়াতাড়ি করে আয়ানকে সরিয়ে এনে বলল, এমন করিস না ভাই, দাদুভাই সুস্থ আছে একদম। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাই ঘুমিয়ে আছেন, দেখবি কিছু সময় পরেই উঠে যাবে। আদ্যর কথার মধ্যে দিয়ে বরাবরের মতো এবারও আয়ন কিছুটা আস্থা খুঁজে পেল। তাই তো চুপচাপ গিয়ে ভাইয়ের বুকে মুখ লুকিয়ে বসে থাকলো। আদ্যর যখন 12 বছর আর আয়ন যখন 9 বছর, ঠিক তখন থেকেই তারা তাদের বাবা মায়ের থেকে আলাদা। এই দাদুর কাছেই সেই থেকে তারা মানুষ হয়েছে। এই দাদু তাদের আদর, সোহাগ, ভালোবাসা দিয়ে এত বড় করে তুলেছে। তাই তো দাদুর জন্য তাদের অন্যরকম ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটে। আফরোজ চৌধুরী জ্ঞান ফিরল বিকাল 5টা নাগাদ। অফিসের সমস্ত কর্মচারীরা তাকে দেখতে এসেছে, তাদের মধ্যে মেধাও আছে। আয়ন মেধাকে দেখে কিছুটা বিরক্তি হলেও তবুও কিছু বলল না। নায়রা এসে আয়নের সঙ্গে আঠার মতো লেগে রয়েছে, যা মিধার দৃষ্টি এড়ালো না। মিধা মাঝে মাঝে ওদের দিকে দেখছে, আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। আয়নের ব্যবহারগুলো তার মনে এখনো তাজা ক্ষত ন্যায় জ্বলন্ত। আয়নের প্রতি আপাতত তার ঘৃণা ছাড়া আর কোনো ফিলিংস নেই, তাই তো ওর থেকে দূরে থাকাই উত্তম বলে মনে করছে সে। একে একে সবাই এসে আফরোজ চৌধুরীর সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়ে গেলেন। এবার পালা মিধার। মিধা অফিসে জয়েন করেছে মাত্র 3 দিন হলো। এর মধ্যে তার আফরোজ চৌধুরীর সঙ্গে দেখা হয়নি, তবুও অফিস স্টাফ হিসাবে দায়িত্ব খাতিরে দেখতে এসেছে সে। শয্যাশায়ী আফরোজ চৌধুরীকে দেখে কেমন একটা মায়া হলো মিধার। আফরোজ চৌধুরীর মধ্যে নিজের দাদুর প্রতিচ্ছবি খুঁজে নিতে চাইলেও সে। পরক্ষণে আমার মনে পড়ে গেল তাদের সামাজিক দূরত্বের কথা। মিধা আর কিছু না ভেবে ধীরে ধীরে এগিয়ে গেলেন আফরোজ চৌধুরীর নিকটে। তারপর নার্ভাস কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম স্যার, এখন কেমন আছেন? কারো স্নিগ্ধ সুমধুর কণ্ঠ কানে আসতেই চোখ মেলে তাকালো আফরোজ চৌধুরী। সামনে একটা সাদা রঙের নর্মাল 3 পিস পরিহিত মেয়েকে দেখে তার দৃষ্টি নমনীয় হয়ে এলো। মেয়েটির ভীতু মুখশ্রী দেখে নিমেষে তার নিজের প্রতি নিকট কারোর কথা মনে পড়তে লাগলো। সেই একই চোখ, একই ঠোঁট, একই মুখমণ্ডল, একই রকম চোখের পিসি, সেই একই রকম মায়াময়ী। আফরোজ চৌধুরী এক ধ্যানে চেয়ে আছে সেই চেহারায়। দীর্ঘ 22 বছর পর সেই মুখের সন্ধান পেয়ে তিনি যেন কথা বলতেই ভুলে গেলেন। এদিকে আফরোজ চৌধুরী এমন দৃষ্টি মেধার মনে ভয় সঞ্চয় করছে বারংবার। সে দুহাত একত্রকে ঘষাঘষি করছে। আফরোজ চৌধুরী কিছুক্ষণ পরে নিজেকে স্বাভাবিক করে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটা সুস্থ আছি। তুমি কে বলো তো, আগে তো কখনো দেখিনি। মিধা এবার আমতা আমতা করে জবাব দিল, জি, আমি মৃধার মেয়ে হরিণ, আপনাদের কোম্পানির নতুন স্টাফ। আফরোজ চৌধুরী মৃদু হেসে বললেন, ও আচ্ছা, নতুন তুমি, তাই তো তোমাকে চিনতে পারিনি। তবে তোমার মধ্যে আমি অন্য কাউকে খুঁজে পেয়েছি। মিধা কৌতূহল নিয়ে বলল, আমার মধ্যে কাকে পেয়েছেন? আফরোজ চৌধুরী বলল, আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তবে অবশ্যই আমি একদিন বলবো তোমায়, তবে সে সময় আজ নয়। মিধা আর কোনো কথা বলার সাহস করে উঠতে পারল না। সে চুপচাপ আফরোজ চৌধুরীর কথায় সম্মতি দিল। তারপর আফরোজ চৌধুরীকে বলল, আজ তাহলে আসি, সন্ধ্যার আগে বাড়িতে পৌঁছতে হবে, নয়তো মা চিন্তা করবে। আর আপনি অবশ্যই নিজের শরীরের খেয়াল রাখবেন সব সময়।
তোমার মায়ের নামটা কি? আফরোজ চৌধুরীর এমন প্রশ্নে মৃধা বেশ অবাক হলো, তবু মুরব্বী মানুষের কথায় পিঠে কিছু বলতে পারলো না, শুধু বলল, আয়েশা খানম। আফরোজ চৌধুরীর মুখে বিস্তৃত হাসির রেখা ফুটে উঠল। সে আর কিছু না বলে মৃধাকে বিদায় জানালো। মৃধা চলে যেতেই তিনি আপন মনে ধীর কণ্ঠে বললেন, পেয়েছি, এতগুলো বছর পর তার খোঁজ পেয়েছি আমি। এবার আমি ঠিকই তাকে আমার কাছে ফিরিয়ে আনবো। মান অভিমানের পালা মিটিয়ে সব কিছু আবার আগের মতো করে নেব। দরজার বাইরে দাঁড়িয়ে আফরোজ চৌধুরী শেষাক্ত বাক্যটি অবলোকন করলেন আদ্র। সে ভুল কুকছে মনে মনে ভাবল, দাদুভাই আবার কার সন্ধান পেয়েছে নতুন করে? কাকে ফিরিয়ে আনতে চায় সে? আগন্তুকটি কে? আয়ানদের বাড়ির ড্রয়িং রুমে অফিসের সকল স্টাফরা একত্রিত হয়েছে। উদ্দেশ্য সকলে বাড়ি ফেরা। ন্যায়রা বলেছে সে এখন যাবে না, পরে যাবে। মৃধা কেন জানি এই ন্যায়রাকে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তবুও কিছু করার নেই, সে তো নিরুপায়। তাই নিজের মনে এসব ফালতু চিন্তা মাথা থেকে বাদ দিয়ে সোজা বেরিয়ে গেল বাইরে। যাওয়ার আগে সে লক্ষ্য করেছে আয়ন যেন কেমন করে তাকাচ্ছে তার দিকে। হয়তো তার এখানে আসাটা আয়নের পছন্দ হয়নি। মৃধা চোখ ঘুরিয়ে নিয়ে নিচে চলে এসেছে। আয়নের সঙ্গে কথা বলার মতো মুড এখন তার নেই। বাড়িতে গিয়ে মৃধা শুধু আফরোজ চৌধুরীর কথাগুলো মনে করেছে। কার সঙ্গে তিনি মেধার মিল পেয়েছেন, আর তিনি কেনই বা মেধার মায়ের নাম জিজ্ঞাসা করলেন? সবকিছু মেধার মাথার ওপর দিয়ে যাচ্ছে। অবশেষে হিসাব মেলাতে না পেয়ে বিরক্ত হয়ে ঘুমানোর চেষ্টা চালাতে লাগলো। পরদিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল মেধার। তার মা আজ এখনো ঘুমিয়ে আছে। মেধা রোজকারের মতো ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তার মাকেও ঘুম থেকে তুলে নামাজ আদায় করতে বলল। তারপর দুজনে মিলে নাস্তা তৈরি করতে গেল। আজ একটু ভিন্ন নাস্তা বানানো হচ্ছে, অর্থাৎ একটি রুটির পরিবর্তনে সকলের জন্য বেশি করে রুটি, ডিম ভাজা আর আলু ভাজা করেছে। আজকে মুগ্ধর এক্সাম নেই, ছুটি পড়েছে আজ। রাত জেগে পড়াশোনা করার ফলে সে এখনো বেঘরে ঘুমাচ্ছে। মৃধা মুগ্ধকে দেখে দেখে হয়রান হয়ে গেছে। শেষে মার সাথে নাস্তা করে নিয়ে একা একাই অফিসের জন্য বেরিয়ে পড়েছে। অফিসে পৌঁছে মৃধা নিজের ডেস্কে যাওয়ার পথে হঠাৎ কেউ তাকে ডেকে ওঠে। মৃধা পিছন ফিরে দেখে একটি ছেলে তাকে ডাকছে। ছেলেটি এই অফিসেই কাজ করে। মৃধা ছেলেটির কাছে যেতেই সে বলল, আপনার নাম মৃধা, তাই তো? আপনি এখানে নতুন? মৃধা হাসি মুখে উত্তর দিল, জি হ্যাঁ। ছেলেটি হাস্যজ্জ্বল মুখে মেধার দিকে এক হাত এগিয়ে দিয়ে বলল, আমি নয়ন আহমেদ, এই অফিসের একজন স্টাফ। মৃধা নিজের হাত এগিয়ে দিয়ে যখনই নয়নের সঙ্গে হ্যান্ডশেক করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কারোর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, কাজ বাদ দিয়ে এখানে কি হচ্ছে? মেধা আর নয়ন দুজনে পিছনে ফিরে তাকায়। ওদের পিছনে আয়ান রাগে লুকে দাঁড়িয়ে আছে, চোখগুলো রক্তিম আভা ধারণ করেছে। এটা দেখে মেধা আর কিছু বলল না, কিন্তু নয়ন আয়ানের কথায় জবাবে বলল, এই একটু পরিচিত হচ্ছিলাম স্যার। আয়ান দাঁত কিরমিরিয়ে বলল, এটা কাজের জায়গা, পরিচিত হওয়ার জায়গা নয়। তাই দ্রুত সবাই সবার কাজ করতে চলে যাও, আর ফার্দার এমনটা যেন না দেখি। নয়ন আর কিছু বলতে গেল, কিন্তু আয়ান কিছু না শুনে হনহন করে হেঁটে নিজে কেবিনে চলে গেল। যাওয়ার আগে মৃধার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে গেল, যে দৃষ্টি জানান দিচ্ছে মেধার কপালে শনি ঘুরছে। কি রে, এতটা রেগে আছিস কেন? কোনো প্রবলেম হয়েছে কি? হারে আর বলিস না, এই স্টাফগুলো অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। এখানে সেখানে কাজ বাদ দিয়ে অলওয়েজ আড্ডা দেয়। নাইরা একটু জোরে শ্বাস টেনে বলে, আয়ান, স্টাফরা সবাই ঠিক মতোই কাজ করছে, বরং আগের থেকে অনেক বেটার কাজ করছে। কিন্তু তোর কি হয়েছে বলতো? তুই তো আগে এমন ছিলি না, তাহলে এখন কেন সবকিছুতে এত পজিটিভ হচ্ছিস? আমি লক্ষ্য করেছি, বিশেষ করে তুই ওই নতুন মেয়েটা আসার পর থেকে এমন অদ্ভুত বিহেভ করছিস। ওই যে মৃধা বলে মেয়েটা, আচ্ছা তোরা কি পূর্ব পরিচিত?
সেদিন রাত থেকে আমি নোটিস করছি তুই ওর সঙ্গে একটু বেশি রুড বিহেভ করছিস। আয়ান কপালে হাত ঘষতে ঘষতে বলল, আরে ধুর, কী সব বলছিস? ওকে আমি কিভাবে চিনবো? আসলে ওই মেয়েটা একটু বেশি অসহ্যকর, তাই আর কি। ও সামনে আসলে আমার মেজাজটাই গরম হয়ে যায়। যাক, বাদ দে সব কথা, চল কাজ শুরু করি। ওকে, অ্যাজ ইউর উইশ। কাজ করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে পড়েছে মেধা। লাঞ্চ আওয়ারে শুরু হতেই আর মাত্র 10 মিনিট বাকি। এই 10 মিনিটে সে কিছুক্ষণ তার মায়ের সঙ্গে কথা বলে নিল। তার মা তখন জোহরের নামাজ আদায়ের জন্য তৈরি হচ্ছিল। মায়ের সঙ্গে টুকটাক কথা বলে ফোন কেটে দিল সে। তারপর ঘড়ির কাঁটায় চেয়ে দেখলো 2টো বেজে গেছে। তার মানে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে। মেধা ফাইলগুলো গুছিয়ে রেখে সোজা চলে গেল অফিসের ক্যান্টিনে। সেখানে বসে লাঞ্চটা কমপ্লিট করবে। শুধু মেধা নয়, অফিসের সবাই সেখানেই লাঞ্চ করে, এমনকি আয়ান আদ্রও। মেধা নিজের লাঞ্চ বক্সটি নিয়ে একটি টেবিলে বসে পড়ল। আজ তার লাঞ্চে আছে ডিম ভোনা আর ডাল চচ্চড়ি। মেধা তৃপ্তির সহিত খাবার খাচ্ছে। ঠিক সেই সময় তার চোখ পড়ে যায় কয়েকটা টেবিলে দূরে বসে থাকা আয়ানের দিকে। আয়ান মেধার দিকে তাকিয়েছিল। চোখাচোখি হতেই আয়ান চোখ সরিয়ে নিল। আয়ানের সামনে বসে লাঞ্চ করছে নায়রা। পেছনে পিঠ দেখলেও নায়রাকে চিনতে অসুবিধা হলো না মেধার। মেধা কেন জানি আর খেতে ইচ্ছা করলো না। হাত ধুয়ে উঠে চলে যেতে নিলেই সে ঠিক তখনই নয়ন এসে মেধার সামনে দাঁড়ালো। মেধা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়ন তখন একগাল হেসে বলল, আরে মিধা, এত তাড়াতাড়ি লাঞ্চ করা শেষ? মেধা একটু বিরক্তি হলেও তবুও ঠোঁটে হাসি বজায় রেখে বলল, ও আসলে আর খেতে ইচ্ছে করছে না, তাই। নয়ন চিন্তিত ফেসে বলল, কেন, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে, বাট এমনিতে ভালো লাগছে না। ও আচ্ছা, তাহলে চলুন না আমরা কিছুক্ষণ গল্প করি, তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে। না না, ঠিক আছে, তার কোনো প্রয়োজন নেই। আমি তাহলে আসি এখন। নয়ন মলিন মুখে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, আপনার যেভাবে ভালো লাগে। এদিকে ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে আয়ান। আয়ানের চোখ মুখ মুহূর্তে রক্তবর্ণ ধারণ করেছে। মিধা চলে যেতেও সেও অর্ধেক খাবার খেয়ে বাকিটা রেখে রাগে গজগজ করতে করতে চলে গেল। আয়ানে এমন হঠাৎ চলে যাওয়ার কারণ নায়রার বোধগম্য হলো না। সে বোকার মতো আয়ানের যাওয়ার পানে চেয়ে রইল। সবেমাত্র কাজ শুরু করতে যাচ্ছিল মেধা। ঠিক তখনই আয়ানের কেবিন থেকে বেল এলো। কাজ রেখে মেধা ছুটলো আয়ানের কেবিনে। আজ আর কোনো প্রকার ভুল সে করলো না। দরজায় নক করে তারপর ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকতেই আয়নের মুখশ্রী দেখে তার প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। তবুও নিজেকে যথাসত্ত্ব স্বাভাবিক রেখে সে বলল, স্যার ডেকেছেন আমায়? আয়ান রাগী কণ্ঠস্বরে বলল, ইয়েস মিস মৃধা মেহরিন, আপনার জন্য কিছু ওয়ার্ক রেডি করা হয়েছে। ওকে স্যার, বলুন কি কাজ, আমি করে দিচ্ছি। আয়ান মেধার কথায় বাঁকা এসে টেবিল থেকে গুনে গুনে মোট 8টা ফাইল মেধার হাতে ধরিয়ে দিল। তারপর বলল, এই নিন, এগুলো কমপ্লিট করে জমা দিয়ে যাবেন। মেধার মুখ অটোমেটিক হা হয়ে গেছে। এতগুলো ফাইল কিভাবে আজকে জবাব দেবে? মেধার আর বুঝতে বাকি রইল না তাকে শাস্তি দিতে আয়ান এমনটা করছে। এখন কিছু বললেও আর কোনো লাভ হবে না, কারণ আয়ান যে রকম একরেখা ছেলে, তাতে করে সে কোনো কথাই মানবে না। তবুও মেধা মুখ ফুটে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আয়ান তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, নো এক্সকিউজ, এই ফাইলগুলো কমপ্লিট করে তারপরই আপনার ছুটি। মেধা বিষণ্ণ মনে সেখান থেকে প্রস্থান করলো। আর আয়ান পরম শান্তিতে চেয়ারে মাথা এলিয়ে দিল। তার তো এখন ভীষণ আরাম লাগছে।
নয়নের সঙ্গে ঘেঁষে থাকার ফলস্বরূপ সে মেধাকে এমন শাস্তি দিয়েছে। এবার বুঝুক মজা। ছেলেদের সঙ্গে কেন এত খসতে হবে, তাও আবার তার নিষিদ্ধ অমান্য করে। কাজ করতে করতে অফিস টাইম ওভার হয়ে গেছে, তবুও মেধার ফাইলগুলো কমপ্লিট হয়নি। ইতিমধ্যে সবাই চলে গেছে, শুধু মেধা একাই কাজ করছে। মেধা ফাইলগুলো শেষ করতে করতে রাত 9টা বেজে গেল। তারপর ফাইলগুলো জমা দিতে দেখলো আয়নের কেবিন ফাঁকা, অর্থাৎ সে চলে গেছে। এখন মেধা ফাইলগুলো কাকে দেবে? মেধা অফিস থেকে বেরিয়ে যেতে নিলে একজনকে দেখে থমকে গেল। সে হলো সেদিনের সেই ভিক্ষুক যার সঙ্গে আয়ন চেঁচামেচি করেছিল। মেধা লোকটির কাছে এগিয়ে গেল। লোকটি দারোয়ানের পোশাক পরিহিত করে অফিস গেটের কাছে একটা টুলে বসে আছে। মেধা লোকটিকে বলল, আপনি এখানে কি করছেন চাচা? লোকটি বলল, আমি তো এখানে দারোয়ান। আপনাকে আগে তো কখনো দেখিনি। আমার ডিউটি 7টার পর থেকে ভোর পর্যন্ত, তারপর অন্য লোক আয়ে। ও আচ্ছা, তা আপনাকে এভাবে কে চাকরি দিল? আপনি না রাস্তায় ভিক্ষে করতেন? লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে শুরু করলো, এক ফেরেস্তার মতো মানুষ আমার রাস্তা থেকে তুলে আইনা এখানে টাই দিছে। মেধা কৌতূহলী হয়ে বলল, কে সেই মানুষ? লোকটির চোখের পানি মুছতে মুছতে বলল, আমগো আয়ান স্যার রাস্তায় ভিক্ষা করতে দেখে তিনি আমার এইখানে কামের ব্যবস্থা কইরা দেয়। এখন আলহামদুলিল্লাহ তার দোয়ায় ভালোই আছি। মেধা বুঝতে পারলো সেদিন সে আয়নকে ভুল বুঝেছে। আয়নের জন্য তার মনে এবার কিছুটা হলেও একটা সফট কর্নার তৈরি হলো। মেধা মনে মনে আয়নের কথা ভাবতে ভাবতে চলে যাচ্ছিল। ঠিক তখনই লোকটি পেছন থেকে আবার তাকে ডেকে বলল, কারাও মা, আয়ান স্যার কইছে তোমারে তার বাড়িতে গিয়া ফাইল জমা দিয়ে আইতে। যাওয়ার আগে আমারে কইয়া গেছে তোমারে জানাইয়া দিতে। মেধা বেশ চিন্তায় পড়ে গেল। এখন প্রায় রাত 9:20 বাজে। এখন আয়নদের বাড়িতে গিয়ে ফাইল জমা দিয়ে বাড়ি যেতে তো প্রায় 11টা বেজে যাবে। এত রাতে একা একটা মেয়ে হয়ে সে কিভাবে সাহস করে যাবে? তবুও কিছু করার নেই, চাকরি বাঁচাতে এটুকু রিস্ক তাকে নিতেই হবে। অজ্ঞাতা মেধা চলল আয়ানদের বাড়িতে। আয়ান নিজের ঘরে বসে ফোন স্ক্রল করছিল। ঠিক সে সময় নিচ থেকে তার দাদু ভাইয়ের ডাক ভেসে এলো। আয়ান তড়িঘড়ি করে নিচে নেমে এলো। সে ভাবলো যদি দাদু ভাইয়ের কিছু প্রয়োজন হয়, এমনিতে অসুস্থ শরীর তার। কিন্তু নিচে নেমে দাদুর পাশে মিধাকে দেখে তার আর বুঝতে বাকি রইল না কেন তার দাদু ভাই তাকে ডেকেছে। নারীর ভূমিকা অপরিসীমা। বাড়ির অভ্যন্তরীণ সৌন্দর্য সুনিপুণ ভাবে একমাত্র নারীরাই তুলে ধরতে পারে। নারী ছাড়া প্রতিটা ঘরই অপূর্ণ, তেমনি আয়ানদের ফ্যামিলিটাও। আয়ানদের বাড়িতে কোনো মহিলা মানুষ নেই। যে কয়েকজন সার্ভেন্ট আছে তারাও পুরুষ। মিধা এদিক ওদিক তাকিয়ে ভাবছে, আগের দিনও কোনো মহিলাকে দেখেনি, আর আজও কেউ আসছে না কেন? মিধার ভাবনার মাঝে আয়ান এসে বসে পড়ল সোফায়। আয়ানকে দেখে মিধা একটু নড়ে চড়ে বসলো। তারপর ফাইলগুলো আয়ানের কাছে দিল। আয়ান ফাইলগুলো চেক করে বেশ অবাক হলো। মিধা যে কাজগুলো এত তাড়াতাড়ি শেষ করে ফেলবে তা সে ভাবতেও পারেনি। ফাইল চেকিং করে আয়ান উঠে চলে যেতেই নিলেই আফরোজ চৌধুরী বলে ওঠেন, দাদু ভাই, মেয়েটিকে এত রাতে একা যেতে দেওয়ার তো ঠিক হবে না। আয়ান থমকে দাঁড়ালো, পিছন ফিরে বলল, তো আমি কি করব দাদু ভাই? এত রাত অবধি যখন ওকে আটকে রেখেছো, তখন ওকে সেফলি পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তো তোমার ওপরেই পড়তাই। আমি ওকে আটকে রাখিনি দাদু ভাই, ও নিজেই বলেছে এই কাজগুলো সম্পন্ন করে তারপর বাড়ি যাবে। এখন আমার পক্ষে তো আর ওর সঙ্গে অফিসে থেকে যাওয়া সম্ভব নয়, তাই আমি দারোয়ানকে বলে চলে এসেছি যাতে ওকে বাড়িতে পাঠিয়ে দেয়। এখন তুমি বলো, এখানে আমার দোষ কোথায়? আয়ানের এমন বানোয়াট কথাই মিধা বেশ অবাক। এসব কি বললো আয়ান? মিধা কিছু বলতে নিয়েও বলতে পারে না, কোথাও একটা আটকে যায়। আফরোজ চৌধুরী আয়ানকে এবার আদেশের সুরে বললেন, এটা কেমন কথা দাদু ভাই? ও ইচ্ছে করে কাজগুলো করলেও সেটা আমাদের কোম্পানির জন্যই করেছে। সো
আমাদের উচিত ওকে হেল্প করা। আমি আর কোনো কথা শুনতে চাই না দাদু ভাই, তুমি এক্ষুনি ওকে বাড়িতে ড্রপ করে দিয়ে আসো। মৃধা আবার মুখ খোলে আফরোজ চৌধুরীর উদ্দেশ্যে বলল, না না, তার কোনো প্রয়োজন নেই স্যার, আমি একাই চলে যেতে পারবো, আমার অভ্যেস আছে। আফরোজ চৌধুরী শক্তপোক্ত উত্তর। অজ্ঞাতা কোনো উপায় না পেয়ে আয়ান আর মৃধায় রওনা দিল গন্তব্যে। গাড়ি চলছে আপন গতিতে। রাত 10:30 পার হয়ে গেছে, তাই রাস্তাঘাটে কোলাহল একদম কম। তার উপর বাইরে ঝড়ো হাওয়া বইছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এবছর ঝড়ো বন্যার প্রকোপ বেশি। মৃধা গাড়ির জানালা দিয়ে বাইরের দৃষ্টি স্থাপন করে আছে, আর আয়ান রাগে গজগজ করতে করতে ড্রাইভ করছে। মৃধার প্রথম প্রাইভেট কারে উঠেছে, মাথাটা কেমন জানি ঘুরছে, তার একটু বমি বমিও পাচ্ছে। জানালা থেকে দৃষ্টি সরিয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে বসলো মৃধা। আয়ান লক্ষ্য করলো ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। বাকি রাস্তাটুক ওভাবেই কাটলো। মৃধার বাড়ির ঠিকানা গাড়িতে ওঠার পূর্বেই আয়ানকে বলে দিয়েছিল, তাই বাড়ি চিনতে অসুবিধা হয়নি আয়ানের। বাড়ির সামনে পৌঁছতেই আয়ান কষে গাড়ি থামালো। জোরে ব্রেক করায় মৃধা জোরে ধাক্কা খেলো, যার ফলে সে চোখ খুলে ফেললো। চোখ খুলেই বুঝতে পারলো সে তার বাড়ির কাছে চলে এসেছে। সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো। তারপর সোজা বাড়ির ভেতরে চলে যেতে লাগলো সে। কিন্তু ঠিক সেই সময় আয়ান পেছন থেকে বলে উঠল, কেউ হেল্প করলে তাকে ধন্যবাদ জানাতে হয়, এটুকু ম্যানার্সও কি জানা নেই? আয়নের কথায় মৃধা থমকে দাঁড়ালো। পিছন ফিরে চেয়ে দেখলো আয়ন দৃষ্টি গাড়ির স্টিয়ারিং এ নিবদ্ধ। মৃধার মেজাজ দুম করে খারাপ হয়ে গেল। নিজে বিপদে ফেলে আবার হেল্প করার জন্য খোঁটা দিচ্ছে, আশ্চর্য লোক একটা। মনের কথাই মনে রেখে মৃধার স্বাবলম্বী উত্তর, ধন্যবাদের কাজ করলে অবশ্যই জানাতাম, কিন্তু আপনি যেটা করেছেন বা করে আসছেন সেটা শুধুই ধিক্কার জানানোর যোগ্য। আয়নের রাগ হলো ভীষণ। এমন উত্তর সে কখনো আশা করেনি। আয়ান আঙুল তুলে কিছু কড়া কথা শোনাতে নেবে, কিন্তু বাইরে তাকিয়ে দেখে মৃধা নেই। হয়তো আয়নের ওইসব বলেই কেটে পড়েছে। রাগে গজগজ করতে করতে গাড়ি ঘুরিয়ে বাইরের দিকে রওনা হলো আয়ান। পুরোনো দিনের স্মৃতি ঘাটলো, অনেক কিছুই সামনে আসছে। তেমনি আফরোজ চৌধুরীও ডুব দিলেন অতীতে। আজ থেকে 22 বছর আগে তার মেয়ে তাকে একা রেখে চলে যায় তাদের অফিসের একজন কর্মচারীর হাত ধরে। আফরোজ চৌধুরী মেয়ের সঙ্গে তার অফিসের কর্মচারী সুভাষে প্রণয়ের সম্পর্ক ছিল। একথা আফরোজ চৌধুরী জানার পর তিনি তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি। তার ইচ্ছে ছিল মেয়েকে আরো উচ্চ পদমর্যাদায় সম্পূর্ণ কারো ঘরে বিয়ে দেবেন, কিন্তু তার মেয়ে তার ইচ্ছে অগ্রাহ্য করে বেছে নিয়ে তার ভালোবাসার মানুষের হাত হারিয়ে যায় একেবারে। তার মেয়ে চলে যাওয়ার পর তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও তার মেয়ের খোঁজ পাওয়া যায় না, সাথে সুভাষেরও। এই দীর্ঘ 22 বছরেও তাদের দেখা মেলেনি। আর আজ এত বছর পর মৃধার সঙ্গে তার মেয়ের অধিক মিল খুঁজে পান তিনি। মৃধার মায়ের নাম আর তার মেয়ের নামই একই, তাহলে কি মানুষ দুজন একই? এই প্রশ্নের উত্তর জানতে হলে তাকে মৃধার মায়ের সম্মুখীন হতে হবে, এবং সেটা খুব শীঘ্রই। আফরোজ চৌধুরী ভাবনা অবসান ঘটিয়ে পেছন থেকে আদ্র এসে তাকে জড়িয়ে ধরল। তারপর আদুরে কণ্ঠে বলল, কি ব্যাপার দাদু ভাই, এখানে দাঁড়িয়ে কি ভাবছে এত? আফরোজ চৌধুরী মুচকি হেসে বললেন, ঘরে জোড়া নাতবো আসতে চলেছে খুব শীঘ্রই, তাই ভবিষ্যতের সুখময় দিনগুলির কথা চিন্তা করছি। নিজের মেয়ের কথা আদ্র থেকে বেমালুম চেপে গেলেন আফরোজ চৌধুরী। আয়ান আর আদ্র তখন অনেক ছোট ছিল, তাই ওদের নিজের ফুপির কথা মনে নেই, আর ওদের দাদিমার ওরা কখনো চোখে দেখেনি। তিনি ওদের জন্ম আগেই গত হয়েছে। আফরোজ চৌধুরীর কথা শুনে আদ্র কপালে ভাঁজ ফেলে বললেন, জোরনাথবু কোত্থেকে আসবে শুনি? তোমাকে আর আয়ান দাদুভাইকে আমি খুব শীঘ্রই একত্রে বিয়ে দেব।
দাদু ভাই এটা তুমি কি বলছো? আমি তো তোমাকে আগেই বলছি যে আমি বিয়ে করব না। এসব বললে কি চলে দাদু ভাই? আমার এই অসুস্থ শরীর নিয়ে কতদিন আর বাঁচবো? তোমরা কি আমার এই আশাটুকু পূরণ করবে না দাদু ভাই? কিন্তু দাদু ভাই, কোনো কিন্তু নেই, তোমাকে এবার বিয়ে করতে হবে। আমি জানি তুমি বিয়ে কেন এত অবহেলা করো, সেটা হয়তো তোমার বাবা মায়ের পরিস্থিতির জন্য। তবুও আমি বলবো সব সম্পর্ক সমান হয় না, বিয়েটা তুমি এবার করেই নাও, দেখো সব কিছু ভালোই হবে। আদ্রর মুখে গাম্ভীর্য বজায় রেখে বলল, ওকে তুমি যখন চাইছো তাহলে তাই হোক, তবে মনে রাখবে এই বিয়েটা আমি শুধু তোমার কথাই করছি। তুমি যে রাজি হয়েছো এতেই আমি খুশি। বিয়ের পর দেখবে তুমি মানিয়ে নিতে শিখে যাবে, হয়তো ভালোবাসতেও শিখবে। তাহলে শুরু করে দেই পাত্রী সন্ধান। যা ভালো বোঝো করো। আদ্র এক মুহূর্ত দাঁড়ালো না, শটান হেঁটে চলে গেল নিজের ঘরে। আফরোজ চৌধুরী আজ পেয়ে যায় খুশি, একজন নাতবউ সন্ধান তো পেয়ে গেছে, এখন বাকি আছে আর একজন। খুব শীঘ্রই শুভ কাজটা সেরে ফেলতে চান তিনি। কথায় আছে না, শুভ্রম শীঘ্রম। সকাল সকাল মেধা বাড়ির সামনে এসে হাজির হলো আফরোজ চৌধুরী। গত রাতে মেধা যখন আয়নকে তার বাড়ির ঠিকানা বলেছে, ঠিক তখনই তিনি সেটা কালেক্ট করে নিয়েছিলেন। এখন তবুও একটু অসুবিধা হচ্ছে বাড়ি খুঁজে বের করতে। পরিশেষে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখা মিলল কাঙ্ক্ষিত স্থানের। টিনের দুটো কামরা বিশিষ্ট ঘর, বাড়িটা বেশ পুরনো। খুব সদর্পণে গৃহের সন্নিকটের পদার্পণ করলেন সে। ভেতরে প্রবেশ করতে হলেই তো আগে নক করতে হবে। অবশেষে সকল দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে দরজায় হাত ঠুকলো সে। কিছুক্ষণ অতিবাহিত হতেই কে একজন দরজা খুলে দিল। দরজার ওপারে একজন ছেলে দাঁড়িয়ে। ছেলেটি হলো মুগ্ধ। আফরোজ চৌধুরী মুগ্ধকে উদ্দেশ্য করে বললেন, এটা কি মৃধা মেহেরিনের বাড়ি? মুগ্ধ ভুরু কুঁকছে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি তার অফিসের মালিক। মুগ্ধ এবার তাড়াহুড়ো করে বলল, আরে স্যার, আসুন আসুন, ভেতরে আসুন। আপনি তো অফিসে চলে গেছে, আপনি আসুন, ভেতরে মা আছে। আফরোজ চৌধুরী মুগ্ধর সঙ্গে ভেতরে প্রবেশ করলেন। মুগ্ধ একটা কাঠের চেয়ার টেনে তাকে বসতে দিলেন। তারপর অন্য রুমে গেল তার মাকে ডাকতে। কিছু সময় পরে মুগ্ধ তার মাকে নিয়ে আসলো। মুগ্ধর মা খুব ভালো করেই মাথায় কাপড় দিয়ে এপাশে আসলেন। তিনি এ রুমে ঢুকেই সর্বপ্রথম সালাম দিলেন। তারপর আগন্তুর দিকে দৃষ্টি দিতেই তার পৃথিবী যেন থমকে গেল। কতগুলো বছর পর সে এই ভালোবাসাময় মুখের সন্ধান পেল সে। তার দৃষ্টি যেন আর সরতে চাইছে না। কণ্ঠনালী দিয়ে স্বর বেরোনো দুষ্কর হয়ে পড়েছে। সারা শরীর অদ্ভুত ভাবে কাঁপছে। ওদিকে আফরোজ চৌধুরী আজ আবেগ আপ্লুত প্রায়। এত বছর পর মেয়ের মুখখানা দেখে তিনি যেন পাথর হয়ে গেছেন। তবে মেয়েকে হুইল চেয়ারে সাদা শাড়ি পরিহিত বেশ দেখে নিমেষে তার বক্ষ পিঞ্জরে অজানা ভয় এসে ডানা বাঁধল। এরূপে সে কখনো তার কলিজার টুকরোকে আশা করেনি। দুজনের নয়ন বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। এদের এমন অবস্থা দেখে অবাকতার তুমুল বেগ জেঁকে ধরেছে মুগ্ধকে। সে কিছু বুঝতে পারছে না। অবশেষে সে তার মায়ের কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে মা, এমন অস্থির হচ্ছ কেন? আয়েশা খানম এবার তার নিজেকে ধরে রাখতে পারলেন না। বাবা বলে চিৎকার করে উঠে দু চোখের পানি ছেড়ে দিলেন। আফরোজ চৌধুরী দ্রুত পায়ে হেঁটে এসে মেয়েকে জড়িয়ে নিলেন বুকে। কোথায় হারিয়েছিলি? কত খুঁজেছি তোকে, কিন্তু কোনো সন্ধান পাইনি। আয়েশা খানম কান্নারত অবস্থায় বললেন, কি করে দেখা দিতাম তোমায় বাবা? আমি যে অনেক বড় অন্যায় করে ফেলেছিলাম। তোমার সামনে যাওয়ার মতো মুখ তো আমার ছিল না। ওরে মা, বাবা মায়ের কাছে সন্তানের কোনো অপরাধেই অপরাধ থাকে না। সামান্য নথি স্বীকারেই সবটা মিটিয়ে নেওয়া সম্ভব হতো। হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও তুমি। মা, তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। দুজনে মুলাকাতর শেষ হতেই আফরোজ চৌধুরীর চোখ পড়ে মুগ্ধর দিকে। তিনি আয়েশাকে উদ্দেশ্য করে বললেন, এটা নিশ্চয় তোর ছেলে? হ্যাঁ বাবা, ও আমার ছেলে মুগ্ধ, আর আমার মেয়ে মৃদা সে তো অফিসে গেছে। হ্যাঁ, মৃধা দিদিভাইকে তো আমি আগেই চিনেছি, ওর জন্যই তো তোকে খুঁজে পেলাম। ওর মুখের সঙ্গে তোর মুখের হুবহু মিল, তাই তো খুঁজতে খুঁজতে তোর দেখা পেলাম।
আফরোজ চৌধুরী মধ্যকে নিজের কাছে ডেকে বললেন, এসো নানা ভাই, এতগুলো বছর তোমাদের খুঁজে বেরিয়েছি পাগলের মতো। এখন যখন এত কাছে এসে পড়েছি তখন দূরে সরে আছো কেন? কাছে আসো। মধ্য কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে চেয়ে রইল আফরোজ চৌধুরীর দিকে। মধ্যর মা ছেলের এমন নিশ্চুপতা দেখে বলে উঠলেন, কি রে বাবা, নানু বাড়ির কাছে আয়। তোরা না বলতে সবার নানু বাড়ি আছে, তোদের কেন নাই? তখন তো ধমক দিয়ে তোদের চুপ করে দিতাম, আজ আর ধমক দিব না। মধ্য মায়ের কথায় আফরোজ চৌধুরী নিকটে এলো। আফরোজ চৌধুরী পরম সে নাতিকে বুকে জড়িয়ে নিলেন। নাতির সঙ্গে মিষ্টি মধুর আলাপের পর আফরোজ চৌধুরী প্রসঙ্গ তুললেন মেধার বাবার। এই প্রসঙ্গে মেধার মা কেঁদে কেটে একাকার হলেন। মেধার বাবার করুণ মৃত্যুর খবর শুনে কেঁপে উঠলেন আফরোজ চৌধুরীর হৃদয়। তিনিও কাঁদলেন কিছুক্ষণ। সকল কান্নাকাটি পূর্ব শেষ হতেই আফরোজ চৌধুরী প্রস্তাব রাখলেন তিনি মেয়ের নাতনিকে আর এখানে ফেলে রাখবেন না, সবাইকে নিয়ে চৌধুরী বাড়িতে সুখে দিনাতিপাত করবেন। কিন্তু আয়শা খানক তার এই প্রস্তাব সরাসরি রাজি হতে পারলেন না। তিনি বললেন মেধা না আসা পর্যন্ত তিনি কিছুতেই জানাতে পারবেন না। তারপর শুরু হলো অতীতে কিছু বেদনার স্মৃতিচারণ। এক পর্যায়ে আয়শা খানক তুলে ধরলেন তার বড় ভাই আসিফ চৌধুরী এবং তার স্ত্রী আশিকা চৌধুরীর কথা। তাদের প্রসঙ্গ উঠতেই আফরোজ চৌধুরী আর এক দফা কেঁদে নিলেন। তারপর বলতে শুরু করলেন, তুই চলে আসার পর ওদের মধ্যেও অনেক পরিবর্তন লক্ষ্য করি আমি। আসিফ তখন রাত দিন পার্টি, মদ, ক্লাব এসব নিয়ে থাকতো। এই নিয়ে প্রায় আশিকার সঙ্গে তার গন্ডগোল হতো। আমি তখন সবটা দেখেও চুপ করেছিলাম। হঠাৎ একদিন লক্ষ্য করি আসিফের সঙ্গে সঙ্গে আশিকার মধ্যেও পরিবর্তন এসেছে। সেও আসিফের মতো উচ্ছন্ন চলে যাচ্ছে। একদিন তুমুল অশান্তির সৃষ্টি হয় দুই জামাই বউয়ের মধ্যে। আমি তখন দরজার বাইরে থেকে সবটাই অবলোকন করি। ঝগড়ার মূল বিষয় ছিল পরকীয়া। জানতে পারি তারা দুজনেই পরকীয়ায় লিপ্ত। তার পরের দিন আমি তাদের ডেকে তাদের সঙ্গে কথা বলি। তারপর তাদের দুজনের মত নিয়ে তাদের ডিভোর্স কার্য সম্পন্ন করি। সেই থেকে তারা আলাদা হয়ে যায়। আসিফকে আমি বাড়ি থেকে বের করে দেই, কারণ আমার সাজানো সংসার ভাঙার শুরু থেকেই তার অবদান বেশি। আদ্র আর আয়ান দাদু ভাই তখন ছোট্ট হলেও সব কিছু বিচার বিবেচনা করার মতো বুদ্ধি তাদের ছিল। তারা তখন তাদের বাবা মায়ের কার্যকলাপে তাদের ঘৃণা করতে শুরু করে। পরবর্তীতে আমি আদ্র আর আয়ানকে নিয়ে দিনাতিপাত করতে শুরু করি, আর ওদের বাবা মা নিজেদের মতো সংসার করছে। একটি বারের জন্য এই ছোট্ট ছেলে দুটো কিংবা এই বুড়ো বাবার কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন তারা মনে করেনি। সেই থেকে সব এভাবেই চলছে। কথাগুলো বলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আফরোজ চৌধুরী। এতদিনে জমে থাকা কষ্টগুলো কাউকে শেয়ার করতে পেয়ে নিজের কাছে এখন অনেকটাই পরিষ্কার তিনি। অফিসে এসে থেকেই আয়ান এটা ওটার বাহানার শিকার মেধা। কখনো এটা করো, কখনো ওটা করো। এবারে দেখেছে তাকে আদ্র। মেধা আদ্র কেবিনে নক করতেই ভেতর থেকে মোলায়েম কণ্ঠস্বর ভেসে এলো, এসো ভিতরে এসো। মেধা ভেতরে যেতেই আদ্র বলল, কংগ্রেচুলেশন মৃধা, তুমি আমাদের কোম্পানির জন্য যে নতুন ডিজাইন ড্রেস পরিকল্পনা করেছো সেটা আমাদের অর্ডারকারী কোম্পানির ভীষণ পছন্দ হয়েছে, তাই এই পণ্যের অধিক সেল আশা করছেন। মেধা নিজের সফলতার কথা শুনে ভীষণ খুশি হলো। আদ্রকে ধন্যবাদ জানিয়ে সে চলল নিজের কেবিনে। এদিকে তার সফলতার খবর ছড়িয়ে গেছে পুরো অফিসে। চলতি পথে সবাই তাকে কংগ্রাচুলেট করছে। সবার মধ্যে নয়ন এসে মিধাকে কংগ্রাচুলেট করলো। মিধাও হাসি মুখে নয়নকে ধন্যবাদ জানালো। মিধা চলে যেতে নিলেই নয়ন মিধার দিকে একটি টকটকে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য। নয়নের মুখশ্রী লজ্জায় আবাস। মিধা মনে মনে রাগ হলেও তবুও জনসম্মুখে কিছু বলতে পারল না। বাধ্য হয়ে হাসি মুখে গোলাপটা নিয়ে সে চলল নিজের গন্তব্যে। পথের মধ্যে কেউ আচমকা তার হাত খুব শক্ত করে চেপে ধরে তাকে টানতে টানতে একটা ফাঁকা কেবিনে নিয়ে গেল। এমন হয় মিধা বেশ ভয় পেয়ে গেল। আগন্তুক তাকে খুব জোরে ধাক্কা মেরে দেওয়ালের সাথে চেপে ধরল। মিধা ভয়ে দু চোখ খিচে বন্ধ করে আছে।
চোখ মেলে সামনের লোকটির মুখ দেখার মতো সাহস তার হচ্ছে না। সামনে থাকা লোকটির গরম নিঃশ্বাস তার মুখশ্রীতে আশ্রে পড়ছে। তবুও মৃধা নীরব। কারণটা হয়তো আগন্তটির নিঃশ্বাস তার ভীষণ চেনা। হয়তো মন থেকে সে উপলব্ধি করতে চাইছে তাকে। ওপেন ইওর। খুব নির্মলতার সঙ্গে কথাটি বলল আয়ান। তবুও মৃধা চোখ খুলল না। আয়ানের নির্মলতা নিমেষে দূর হয়ে সেখানে নেমে এলো তুলুম কঠোরতা। সে এবার ধমকে সুরে বলল, আই সেইড ওপেন ইওর আইস। মৃধা এবার তড়িৎ গতিতে চোখের পাতা খুলে ফেলল। চোখ খুলতেই শিকার হলো আয়ানের রক্তিম দৃষ্টির। সে আবার দ্রুত চোখ সরিয়ে নিল অন্য প্রান্তে। আয়ান মৃধার অন্যদিকে তাকানো ঠিক সোজা ভাবে নিল না। তার কাছে মনে হলো মৃধা তাকে ইগনোর করছে। সে মৃধার হাত আরো জোরে চেপে ধরল। ফলস্বরূপ মৃধা ব্যথায় কুকিয়ে উঠল। মৃধা আয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টার জন্য প্রবল চেষ্টা চালাতে লাগলো, কিন্তু আয়ানের শক্তির সামনে সে অক্ষম। জোরাজুরি এক পর্যায়ে আয়ান বলে উঠল, আমার কথা অমান্য করার ফল মোটেই ভালো হয় না মিস মৃধা মেহরিন। মৃধার চোখ মুখ কুকচানো অবস্থায় বলল, আমি আপনার কোনো কথাই তো অমান্য করিনি স্যার। আপনার সকল কাজ সঠিক নিয়মে শেষ করেছি। তাহলে? আয়ান একটা তাচ্ছিল্যের হাসি টেনে বলল, ও আচ্ছা, তাই বুঝি। তো আপনাকে কি আমি বলেছিলাম অফিসে এসে কাজকর্ম সব ছেড়ে ছুড়ে দিয়ে কলিগদের সঙ্গে পিরিত করতে? মৃধা ব্যথায় কাতর নয়নে আয়নের দিকে চেয়ে বলল, আমি কিছুই বুঝতে পারছি না স্যার। আপনি সব কি বলছেন? হোয়াট ডু ইউ মিন বাই পিরিত? আয়ন এবার মৃধার গলা শক্ত করে চেপে ধরে বলল, কিচ্ছু বুঝতে পারছো না তাই তো? তাহলে আমি বুঝিয়ে দেই। অফিসে এসে লাল গোলাপ নেওয়া হচ্ছে, মুচকি হেসে কথা বলা হচ্ছে, এগুলো কিছুই না তাই না? এবার মেধা বুঝতে পারলো আয়ন কিসের জন্য এমন করছে। কিন্তু নয়নের সঙ্গে কথা বললেই আয়ন কেন এমন ক্ষিপ্ত হয় সেটা মেধার অজানা। হঠাৎ মেধা অনুভব করলো তার চিবুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে। আয়ান তার মুখ চেপে ধরার ফলে এই যন্ত্রণা সৃষ্টি হয়েছে। মুহূর্তে সকল ভয় দূর হয়ে তার মনে প্রবল রাগ এসে বাসা বাঁধলো। মেধা নিজের শরীরে সর্বশক্তি দিয়ে আয়নকে সজোরে ধাক্কা মারলো। বেসামাল হয়ে আয়ন অনেকটা দূরে ছিটকে সরে গেল। মেধা রাগে ফুঁসছে। আয়নের চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে সে বলতে শুরু করলো, আপনি আমাকে কি পেয়েছেন নাকি? নিজের প্রপার্টি মনে করেছেন আমায়, যে যখন যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করেন? আমি কার সঙ্গে মিশবো, কথা বলবো, দ্যাটস নান অফ ইউর বিজনেস। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো রাইট নেই আপনার। আমি অন্য ছেলেদের সঙ্গে কথা বললে আপনার কোথায় প্রবলেম শুনি? বাই দ্য ওয়ে, আপনি কোনোভাবে জেলাস নাই তো? আয়ান এতক্ষণ ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃধার কথাগুলো শুনছিল। মৃধার শেষ কথাটা বারবার তার কানে বাজতে লাগলো, আপনি কোনোভাবেই জেলাস নন তো? আয়ান তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো মেধার দিকে। মেধা কপাট রাগ নিয়ে আয়নের দিকে চেয়ে রইল। আয়ন আবার মেধার নিকটে এসে পড়ল, কিন্তু এবার আর মেধার গায়ে টাচ করলো না। কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ল। তারপর বলল, ইয়েস, ইউ আর মাই প্রপার্টি মিস মৃধা মেহরিন। এই অফিসে 1 বছর পর্যন্ত তুমি আমার প্রপার্টি। এই 1 বছর আমি যেভাবে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। এমনকি এই 1 বছরে তুমি চাকরিও ছাড়তে পারবে না। এটা একটা কন্ট্রাক্ট বলতে পারো। সেভাবে লেখা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। তুমি হয়তো ভালো করে চেক করোনি। আর রইল বাকি জেলাসির প্রশ্ন। সেটা তো নিছকই তুচ্ছ বস্তু। আমার কোনো জেলাসি ফিল হচ্ছে না, বরং তোমাকে তোমার দায়িত্ব মনে করিয়ে দিচ্ছি, ব্যাস। কথাগুলো বলে আয়ন একটা বাঁকা হাসি দিল। সেই শুরু থেকে প্ল্যান করেই এসব করেছে মৃধার জ্বালানোর জন্য। এদিকে আয়নের কথা শেষ হতেই মৃধা অবাক নয়নে চেয়ে রইল তার দিকে। এসব কি বলছে আয়ন? সে এখন তাহলে আয়নের কেনা গোলামের মতো আছে? অ্যাপার্টমেন্ট লেটারে যদি আর একবার চেক করে নিত তাহলে আর এই অবস্থার শিকার হতো না। মেধার ভাবনা রেশ কাটলো আয়নের কণ্ঠে। এত না ভেবে নিজের কাজ করো, যাও। আর এখন থেকে ভুলেও আমার কথা অমান্য করার চেষ্টা করবে না। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। ওই নয়নের থেকে 100 হাত দূরে থাকবে, মাইন্ড ইট।
কথা শেষ করেই আর এক মুহূর্ত দাঁড়ালো না আয়ান। গটগট করে হেঁটে প্রস্থান করলো সেই জায়গা থেকে। আর মেধা মাথার চুল টেনে বসে পড়লো মেঝেতে। না জানি এই 1 বছরে তাকে কি কি সহ্য করতে হবে। বাড়িতে আসতে মেধা তার মা আর ভাইয়ের কাছ থেকে আজ নানা আফরোজ চৌধুরী সমস্ত খবর শুনেছে। মেধা ভীষণ অবাক হয়েছে, সেই সঙ্গে নানার প্রকার চিন্তা এসে ভর করছে তার মনের কোণে। কথাই আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মেধার ক্ষেত্রেও হয়েছে তাই। আয়নের থেকে যত নিজেকে দূরত্ব রাখতে চাই, নিয়তি তাদের ঠিক তত কাছে টেনে নিয়ে যায়। আয়ান আর আদ্র বাড়ি ফিরে দাদুর মুখে সবটা শুনেছে। আদ্র তো বেজায় খুশি, কিন্তু আয়ান ততটা খুশি হলেও কিনা কে জানে। তার মুখ দেখে বোঝা দেয় সবার অনুমতি ছাড়াই আফরোজ চৌধুরী নিজের মনের একটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তিনি ঠিক করলেন আয়ান আর মৃধার বিয়ে দিয়ে মৃধাকে চিরকালের মতো নিজের কাছে রেখে দেবেন। এতদিন পর নাতনিকে কাছে পেয়ে তিনি আবার নতুন করে হারানোর বিহর সইতে পারবেন না। নাতনিকে পরের ঘরে পাঠানো থেকে এরূপ প্রতিক্রিয়া উত্তম বলে মনে করেন তিনি। কাল বিলম্ব না করে এটা নিয়ে মেধার মায়ের সঙ্গে ফোনে আলাপ করে নিয়েছেন তিনি। মেধার মাও এই প্রস্তাবে খুব খুশি। নিজে পালিয়ে বিয়ে করে যে ভুল করেছে তিনি